নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি আজকের বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের সাথে আছেন আম, উম, ডক্টর স্বরূপা ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, গুরুচরণ ইউনিভার্সিটি, শিলচর। তো ম্যামকে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে আবারও আসার জন্য। তো আজকে ম্যাম যে টপিকের উপর আলোচনা করবেন সেটি হচ্ছে প্লেটোজ আইডিয়াল স্টেট। ম্যামের লেখা বহু গ্রন্থ রয়েছে এবং ম্যাম বিভিন্ন সেমিনার, ওয়েবিনারে, ন্যাশনাল সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে ম্যাম যোগ দেন নিয়মিতভাবে। তো ম্যামকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা আমরা শুরু করতে চলেছি। আমি ম্যামকে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে এবং অবশ্যই প্রকাশ চক্রবর্তীকে। তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি বিভিন্ন রিসোর্স পার্সনদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ করে দিচ্ছেন। তাতে আমরাও অত্যন্ত তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্যে। আমি বছর ৩ আগে, আমার যতদূর মনে হচ্ছে বছর ৩ আগে আমি আরেকবার এসেছিলাম লাইভে। তো বিভিন্ন এছাড়াও আরো বিভিন্ন অকেশনে আমাকে অনুরোধ করেছেন প্রকাশবাবু, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আমার টপিক হচ্ছে প্ল্যাটোজ আইডিয়াল স্টেট। সেটা নিয়ে আমার বক্তব্য থাকবে। বাংলায় যদি বলি, প্ল্যাটোর আদর্শ রাষ্ট্র। তো স্টার্ট করা যাক। তো আমি কিছু স্লাইড রেডি করেছি। আমার মনে হয় স্লাইডের মধ্যে দিয়ে কথা বললে পরে বিষয়টা বুঝতে আর একটু সুবিধা হবে। নেক্সট স্লাইড প্লিজ। আলোচনা শুরু করা যাক। প্ল্যাটো মানে প্ল্যাটোর জন্ম 427 বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের 427 বছর আগে, এবং তার মৃত্যু হয়েছিল 347 বছর আগে। খ্রিস্টের জন্মের 347 বছর আগে, মোটামুটি 80 বছর ছিল তার জীবনকাল। তো প্ল্যাটোকে পড়তে গেলে প্রথমেই কথা যেটা আসবে যে প্ল্যাটো কে আমরা প্রথমে প্রকাশ আগের স্লাইডটা প্লিজ, আগের স্লাইডটা প্লিজ। আমরা প্রথমে আগের স্লাইডটা, হ্যাঁ, প্রথমে আমরা লিখেছি যে ফার্স্ট গ্রিক ক্লাসিক্যাল সিস্টেমেটিক পলিটিক্যাল ফিলসফার। বেশ কটা বিশেষণ দেওয়া হয়েছে। প্রথম গ্রিক ক্লাসিক্যাল সিস্টেমেটিক পলিটিক্যাল ফিলসফার। প্রশ্ন উঠতে পারে যে ম্যাডাম, আপনি প্ল্যাটোর কথা বলছেন, ফার্স্ট গ্রিক কেন বলছেন এবং সিস্টেমেটিক কেন বলছেন? তো তার উত্তর হচ্ছে যে প্ল্যাটোর আগে আরো অনেক ফিলসফার ছিলেন যারা স্বনামধন্য, যে যার জায়গায়, যেমন আমরা সক্রেটিসের কথা জানি, সুফিজমের কথা জানি, তো প্রচুর হেরোডোটাস, আরো অনেক মানে বিখ্যাত ব্যক্তিরা ছিলেন। কিন্তু আমরা পলিটিক্যাল ফিলসফি বলে যদি আমরা একটা সিস্টেমেটিক যদি আমরা থিঙ্কিং এর কথা আনি, তাহলে সেটা শুরু করেছিলেন প্রথম প্ল্যাটো। এবং আমরা যখনই পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে, আমরা যখনই ইতিহাস পড়তে যাই, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস পড়তে যাই, আমাদের শুরু কিন্তু করতে হয় প্ল্যাটোকে দিয়েই। অর্থাৎ প্ল্যাটো, অ্যারিস্টটলকে দিয়ে আমরা গ্রিক পলিটিক্যাল ফিলসফির যে ধারাটা, সেটা আমরা শুরু করি। এবং সেটা সম্ভব হয়েছে প্ল্যাটোর মধ্যে সেই সিস্টেমেটিক ব্যাপারটা, ধারাবাহিকতার একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা, এবং খুব অর্গানাইজড ভাবে তার কিছু লেখা আছে। সেটা সেই কারণে আমরা তাকে প্রথম সিস্টেমেটিক পলিটিক্যাল ফিলসফার বলছি, গ্রিক পলিটিক্যাল ফিলসফার, যাকে দিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস শুরু করছি। এবং অবশ্যই সেটা পাশ্চাত্যের পরিপ্রেক্ষিতে। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। তো প্ল্যাটোকে ব্র্যান্ড করা হচ্ছে যে অ্যান ইউটোপিয়ান আইডিয়ালিস্ট থিঙ্কার, বা ইউটোপিয়ান বা আইডিয়ালিস্ট পলিটিক্যাল থিঙ্কার, যাকে আমরা বলছি কল্পনাপ্রবণ হতে পারে এবং আদর্শ
মানে আদর্শবাদী চিন্তাধারা, চিন্তাবিদ বলে তাকে ব্র্যান্ড করা হচ্ছে। এখানে একটু মানে প্ল্যাটোকে বুঝতে হলে, প্ল্যাটোর থিওরি গুলোকে বুঝতে হলে, প্ল্যাটোর আইডিয়াল স্টেটকে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। প্ল্যাটোর কে বুঝতে হলে আমাদের যেতে হবে সক্রেটিসের সময়। সক্রেটিস বিখ্যাত চিন্তাবিদ, গ্রিক চিন্তাবিদ আমরা জানি, এবং প্ল্যাটো ওয়াজ দ্য ডিসাইপল অফ সক্রেটিস। সক্রেটিসকে তার প্রতিক্রিয়া, সেই সময়ের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনা, চিন্তাশীলতার জন্য সেই সময়ের রাজ রোষে পড়তে হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সত্য বলার অপরাধে যখন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই ধাক্কাটা প্ল্যাটো নিতে পারেনি। অর্থাৎ সেই যে মানে রাজন্যবর্গের যে চূড়ান্ত স্বেচ্ছাচারিতাটা ইয়ের নামে, মানে রাজ অর্থাৎ কিংশিপ চালানোর নামে যে চূড়ান্ত স্বেচ্ছাচারিতাটা তখন হয়ে চলেছিল, এবং যার ফলশ্রুতিতে সক্রেটিসের মতো ব্যক্তিত্বকে জীবন বিসর্জন দিতে হয়েছিল, সেই ধাক্কাটা প্ল্যাটো নিতে পারেনি। কারণ সেই সমাজ ব্যবস্থাটা অত্যন্ত অরাজক সমাজ ব্যবস্থা ছিল, যাকে বলা হয় অ্যামেচারিশনেস, মেডেলসামনেস, মানে টোটাল একটা মেস ছিল, যার ফলে চারদিকে মানে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা, চূড়ান্ত অব্যবস্থা, কোথাও কোনো মানে ন্যায় বিচার বলে কিছু নেই, কারো কাছে যাবার নেই। এই যে একটা ডামাডোল বা টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই কিন্তু প্ল্যাটোর আবির্ভাব। এখানে আরেকটা কথা বলে রাখি, একটু আউট অফ দ্য কনটেক্সট হচ্ছে যে এই পৃথিবীতে যেখানে যত চিন্তাবিদ মহাপুরুষরা আবির্ভূত হয়েছেন, সেই সময়টা কিন্তু একটা টালমাটালের সময় থাকে। অর্থাৎ ঠিক যেমন একটা প্রসব বেদনা না হলে একটা বাচ্চার জন্ম হয় না, ঠিক সেরকম একটা সমাজের টালমাটাল পরিস্থিতি বা চূড়ান্ত একটা 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 অবিচার বা যাকে বলে একটা 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 মেস যদি থাকে, সেই রকম একটা পরিস্থিতিতেই একজন মহাপুরুষের আবির্ভাব হয়। আমরা আমাদের গীতাতেও দেখেছি, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো মহাপুরুষরা এরকম টালমাটালের যুগেই সত্যকে রক্ষা করতে, পৃথিবীকে রক্ষা করতে, ধর্মকে রক্ষা করতে আবির্ভূত হন। তো সেই হিসেবে আমরা প্ল্যাটোকেও কিন্তু একজন বিখ্যাত চিন্তাবিদ বলতে পারি, এবং যিনি কিনা একটা একটা সেই সময়ে দাঁড়িয়ে বিশেষ কিছু দিশা দেখিয়েছিলেন তার লেখনীর মাধ্যমে। এবং হতে তার চিন্তাধারণা যে পরিস্থিতি ছিল, সেই টালমাটাল পরিস্থিতির মাধ্যমে তিনি যে থিওরির কথা বলেছিলেন, সেটা অবশ্যই আইডিয়াল স্টেট, আদর্শ রাষ্ট্র। এবং আদর্শের কথা কখন আসে? যখন চারদিকে আদর্শের অভাব থাকে, নৈরাজ্য থাকে, তখনই আদর্শের প্রশ্ন আসে। সো আদর্শ রাষ্ট্র আনতে গিয়ে তাকে যে আদর্শবাদী চিন্তাধারা বা একটু কাল্পনিক চিন্তাধারার অবতারণা করতে হয়েছিল, সেটা পরবর্তী যুগে বহুল সমালোচনার সৃষ্টি করলেও তাকে কিন্তু পৃথিবীর অল টাইম গ্রেট ফিলসফারদের মধ্যে একজন রাখা হয়েছে, বা ক্লাসিক্যাল থিঙ্কার্সদের মধ্যে, বা অল টাইম ক্লাসিক্স যদি বলা হয়, তাহলে কিন্তু তাকে, তার লেখাকেও ব্র্যান্ড করা যেতে পারে। প্ল্যাটোর লেখা মূলত, আমরা প্ল্যাটো তার জীবদ্দশায় 3টে বই লিখেছিলেন। প্রথমটা দ্য রিপাবলিকা, মানে অ্যাকচুয়ালি গ্রিক এটা নামটা ডি, আমরা ইংরেজিতে টিএইচএ দিয়ে লিখি, গ্রিকে ডি রিপাবলিকা ছিল, আমরা ইংরেজিতে ওটাকে বলেছি দি রিপাবলিক কনসার্নিং জাস্টিস। দ্বিতীয় বইটা হচ্ছে স্টেটসম্যান, তৃতীয় বইটা হচ্ছে দ্য লজ। এবারে প্রথম বইটা লেখা হয়েছিল তখন যখন তার ইয়ং এজ, বয়স অনেক কম, 30 থেকে 40-এর ভেতর। দ্বিতীয় বইটা লেখা হয়েছিল 60 বছর বয়সে, তৃতীয় বইটা লেখা হয়েছিল 70 বছর বয়সে। এবং যেহেতু ইয়ং এজে যদি আমরা 30 থেকে 40 বছরটা যদি তার ইউথ ধরে থাকি, তো ন্যাচারালি ওই সময়টা মানুষ অনেক বেশি কল্পনা প্রবণ থাকে, অনেক বেশি ইমোশনাল থাকে, এবং যার ফলে তার সেই প্রথম বইটাই সারা পৃথিবীর ইতিহাসে একটা অনবদ্য সৃষ্টি হয়ে রইল, শুধুমাত্র তার পলিটিক্যাল ফিলসফির কারণে নয়, আরো অনেক কারণে।
যেমন লিটারারি ক্ষেত্রে, যেমন তিনি যে ভাষায় লিখেছিলেন সেটা অনবদ্য, যে লিটারারি যে মানে সেটা আজকের যুগে ইংরেজি সাহিত্য পড়তে হলেও যে প্ল্যাটোনিক এই থিওরি গুলো পড়ানো হয়, যে তার ভাষা অনবদ্য ভাষার বাঁধুনির জন্য লিটারারি এরিয়াতে পড়ানো হয়, তার থিওরি ফিলসফিতে পড়ানো হয়, তার থিওরি এডুকেশনে পড়ানো হয়, ডিপার্টমেন্টে পড়ানো হয়, এবং অবশ্যই পলিটিক্যাল সায়েন্সে তো পড়ানোই হয়। তো এহেন যে মানুষটি আমরা মানে বলে বলে থাকতে পারি যে একটা ক্ষণজন্মা মানুষ, কি এমন লিখেছিলেন তার প্রথম বইতে যার ফলে তিনি একেবারে সারা সারা পৃথিবীতে অল টাইম গ্রেটসদের মধ্যে অন্যতম হয়ে রইলেন। তো সেটা জানতে হলে আমরা পরের স্লাইডে যেতে হবে। প্রকাশ, প্লিজ নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড প্লিজ। তো তার প্রথম চিন্তা ছিল যে এই নৈরাজ্যের পরিস্থিতি, যে পরিস্থিতির কারণে তার গুরুকে মৃত্যুদণ্ড পেতে হয়েছিল, সেই পরিস্থিতির কিভাবে অবসান হতে পারে, এই নৈরাজ্যের কিভাবে অবসান হতে পারে, সেটার একটাই মাত্র রাস্তা তিনি দেখেছিলেন, একটাই মাত্র উপায়, রাস্তা নয় উপায় তিনি দেখেছিলেন, সেটা হচ্ছে আদর্শ রাষ্ট্র স্থাপন, এস্টাবলিশমেন্ট অফ আইডিয়াল স্টেট, আদর্শ রাষ্ট্র স্থাপন। এবারে এই আদর্শ রাষ্ট্র স্থাপন করতে গিয়ে যে তিনটে বা চারটে টেনেটস, যে চারটে মাধ্যমের প্রয়োজন ছিল, সেটা হলো 1 নম্বর জাস্টিস, 2 নম্বর এডুকেশন, 3 নম্বর কমিউনিজম, এবং 4 নম্বর ফিলসফার কিং। এই চারটে ফ্যাক্টর যদি তার কাজগুলো ঠিকঠাক করতে পারে, তবেই সমাজে আইডিয়াল স্টেট স্থাপন হওয়া সম্ভব হবে। মনে রাখতে হবে শব্দটা কিন্তু আইডিয়াল স্টেট, আইডিয়াল স্টেট মানেই কিন্তু আদর্শ, এবং সেটা কিন্তু বহুলভাবে সমালোচিত হয়েছে এই কারণে যে সেটা কোনোদিনই প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ তিনি যা যা কথা বলেছেন, আমরা প্রথমেই বলে দিতে হবে যে সেটা যা যা কথা আমরা আইডিয়াল স্টেটে পাই, সেটা একমাত্র মানে সম্পূর্ণ রকম আইডিয়াল মানুষ না হলে আইডিয়াল স্টেটও সম্ভব নয়। তো আমরা একটা একটা করে টেনেটস গুলোতে যাব, দেখা যাক প্রথমে কি বলছেন তিনি। যে প্রথম থিওরিটা হচ্ছে জাস্টিস, প্ল্যাটোস থিওরি অফ জাস্টিস। নেক্সট স্লাইড প্লিজ। নাও জাস্টিস যাকে বলে বাংলায় ন্যায় বিচার। এবারে প্ল্যাটোর যে প্রথম বইটি দ্য রিপাবলিক, তার যে সে বইটার যে পুরো নামটা হচ্ছে দ্য রিপাবলিক কনসার্নিং জাস্টিস, অর্থাৎ তিনি জাস্টিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, জাস্টিসকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং তিনি বলছেন যে জাস্টিস এবং আইডিয়াল স্টেট আর টু সাইডস অফ দ্য সেম কয়েন, অর্থাৎ একই মুদ্রার দুটো পিঠ, এবং একটা ছাড়া অন্যটা সম্ভব নয়। তিনি কি বলছেন? জাস্টিস ইজ এ বন্ড, এটা একটা বন্ধন, হুইচ হোল্ডস দ্য সোসাইটি টুগেদার, যেটা সমস্ত সমাজ ব্যবস্থাকে একে অপরের সঙ্গে ধরে রাখে। মনে রাখতে হবে, আমরা আগেও বলেছি আবার বলছি, যে যে নৈরাজ্যটা সেই মুহূর্তে চলছিল, প্ল্যাটোর প্রথম সংকল্পই ছিল যে সেই নৈরাজ্যকে বন্ধ করে একটা পিসফুল সোসাইটি আনতে হবে, একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হবে। তো সেইটা কিভাবে সম্ভব হবে? সেই আইডিয়াল স্টেট করতে আনতে হলে, যে শান্তির বাতাবরণ আনতে হলে, সমাজে যে ন্যায় বিচার, প্রথমে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তো সেটা করতে গিয়ে প্রথমেই তিনি দেখলেন যে এক্সিস্টিং থিওরি গুলো কি আছে সেই সময়। আমি একটু আগেও বলছিলাম যে প্ল্যাটোর আগেও আরো অনেক
থিওরিটি মানে স্কলার ছিলেন, সক্রেটিস বা সোফিস্ট থিওরিরা তো ছিলেনই, এছাড়াও প্ল্যাটোর সময়ে এক সমসাময়িক আরো কিছু স্কলার ছিলেন যারা জাস্টিস বা ন্যায় বিচারের সংজ্ঞা দিয়েছিলেন। যেমন এখানে আছে ট্র্যাডিশনালিজম অফ সিফেলাসের দেওয়া ট্র্যাডিশনালিজম, রেডিক্যালিজম দিয়েছিলেন থ্রাসিমেকাস, গ্ল্যাকন দিয়েছিলেন প্র্যাগমেটিজম। এই সমস্ত থিওরিগুলো, এবং প্রত্যেকটা থিওরি এক্সিস্টিং সেই সময়ে থিওরিগুলো প্ল্যাটো একে একে রিভিউ করেছেন, সেগুলোকে বাতিল করেছেন, এবং তারপরে তিনি তার নিজের সংজ্ঞা দিয়েছেন। এবং এটা পুরো, আমি একটু আগে বলছিলাম যে লিটারারি ক্ষেত্রেও, লিটারেচারের ক্ষেত্রে প্লেটোর আইডিয়াল স্টেটটা একটা অনবদ্য এক্সাম্পল হিসাবে ধরে নেওয়া যেতে পারে। পুরো ব্যাপারটাই ছিল মোনোলগের মতো। মোনোলগ, এখানে প্ল্যাটোর মূল চরিত্র, এখানে যে চরিত্রের মুখ দিয়ে প্ল্যাটো সব কথা বলছেন, সেই চরিত্রের নামও হচ্ছে কিন্তু তার গুরুর নামে সক্রেটিস। সক্রেটিস ঠিক এরকম দেখানো হচ্ছে, সক্রেটিস প্রথমে বাজারে যাচ্ছেন, সেখানে গিয়ে এক একজন দিকপাল বা এক একজন স্কলারের সঙ্গে দেখা হচ্ছে, তিনি তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যুক্তিকে খণ্ডন করছেন, এবং তারপরে তার নিজের যুক্তি দিচ্ছেন। এই যে ড্রামাটিক ব্যাপারটা, এই মোনোলগের মধ্যে দিয়ে পুরো থিওরিটাকে তুলে ধরা, এটা ওয়ান অফ দি ক্লাসিক্স বলে ধরে নেওয়া হয় মানে সাহিত্যের ক্ষেত্রেও। যাই হোক, তো তারপরে তিনি নিজের যে থিওরিটা দিতে বসলেন, সেখানে তিনি বললেন যে জাস্টিস হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে, ইজ বোথ এ পাবলিক অ্যান্ড এ প্রাইভেট ভার্চু টু এস্টাবলিশ দ্য হাইয়েস্ট গুড অফ বোথ দ্য স্টেট অ্যান্ড ইটস মেম্বার্স। অর্থাৎ ন্যায় বিচারটা হচ্ছে এক সার্বজনিক, আবার একই সঙ্গে ইন্ডিভিজুয়াল, নিজস্ব স্তরেও, মানুষের মানবিক স্তরেও একটা ভার্চু বা ধর্ম বলতে পারি, যেটা কিনা পুরো দেশ এবং মানুষ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই একে অপরকে ধরে রেখেছে, এবং প্রত্যেকের জন্যই হাইয়েস্ট গুড, হাইয়েস্ট উন্নতি নিয়ে আসতে পারে। নেক্সট স্লাইড প্লিজ। তো প্রথমে আমরা দেখি যে পাবলিক লাইফে তিনটে ভার্চুর কথা বলা হচ্ছে। জাস্টিস পেতে হলে প্ল্যাটো বলছেন যে টু আইডেন্টিফাই জাস্টিস ইন দ্য লাইফ অফ দ্য স্টেট, প্ল্যাটো visualizes an ideal society যেটা তিনটে ভার্চু থাকতে হবে, তিনটে গুণ থাকতে হবে, তিনটে ধর্ম বলতে এখানে রিলিজিয়ন বোঝাচ্ছি না, এখানে ধর্ম বলতে আমি গুণাগুণ বোঝাচ্ছি। তিনটে গুণ থাকতে হবে। কি কি? প্রথম হচ্ছে গিয়ে, এখানে প্রথমটা হচ্ছে উইজডম। নাও a perfect state or an ideal state must have three virtues: wisdom, courage, temperance. আর এই তিনটে যদি ঠিকঠাক থাকে তাহলেই there will be justice. So আমরা let us start with wisdom. Wisdom মানে প্ল্যাটো বলছেন যে wisdom means knowledge, true knowledge, and in an ideal state, in every ideal state, it is the man of wisdom who should be the rulers. অর্থাৎ যিনি জ্ঞানী তিনি রুলার হতে হবে। অর্থাৎ যিনি রুলার হবেন, যিনি রাজা হবেন, তাকে প্রথমে জ্ঞানী হতে হবে, তাকে তার মধ্যে উইজডম থাকতে হবে। নেক্সট হচ্ছে কারেজ বা সাহস, স্পিরিট, বোল্ডনেস। এবং প্ল্যাটোর মতে যে প্রত্যেকটা আইডিয়াল সোসাইটিতে ম্যান অফ কারেজ মাস্ট বি দ্য সোলজার্স। যে ম্যান অফ কারেজ অর্থাৎ যারা সাহসী মানুষ, যারা তারাই সেনা, মানে সৈন্য দলে তারাই যাবেন। আর 3 নম্বর হচ্ছে টেম্পারেন্স। টেম্পারেন্স শব্দের অর্থ হচ্ছে সেলফ কন্ট্রোল। এটা সেই গুণ, যে গুণ কিনা যে একজন ইনফিরিয়রকে অটোমেটিক্যালি বাধ্য করবে তার চেয়ে বেশি গুণ যাদের আছে তাদের স্বীকার করতে। অর্থাৎ আমার উপরে যারা আছেন, আমার চেয়ে বেশি গুণী যারা আছেন, তাদের গুণকে স্বীকার করতে আমার মধ্যে যাতে কোনো সংকোচ বা বাধা ক্রিয়া না করে, সেটাই হচ্ছে টেম্পারেন্স। অর্থাৎ গুণীকে সম্মান দেওয়া,
এক মিনিট, এক মিনিট। তো তো সেটাই হচ্ছে টেম্পারেন্স, যে কিনা যে যে গুণীর গুণকে সে যে সম্মান দিতে পারে, এবং আমার চেয়ে মানে অর্থাৎ কোনোভাবেই সে ইগোইস্টিক না হয়ে আমার চেয়ে যদি বেশি মেধা মেধা যাতে তিনি কেউ বেশি মেধা যদি থাকে তাহলে সেটা স্বীকার করতে যাতে কোনো বাধা না থাকে। তো প্ল্যাটো বলছেন যে ইন এভরি আইডিয়াল স্টেট ম্যান অফ টেম্পারেন্স মাস্ট বি দ্য প্রডিউসার্স। সো এই যে তিনটা গ্রুপ, রুলার্স, সোলজার্স অ্যান্ড প্রডিউসার্স, বাংলায় যদি বলি রাজা, সেনা এবং প্রডিউসার্স বলতে আমরা বলতে পারি যে ম্যানুয়াল লেবারের যদি বলতে পারি সেটাই আসবে। তো সব মিলে এই তিনটে গ্রুপ মিলে একটা সোসাইটি সৃষ্টি হবে। অর্থাৎ একটা সোসাইটি, আমরা যেমন ভারতীয় সমাজে আমরা যেরকম কর্ম অনুযায়ী প্রথমে যে জাতিভেদ প্রথা, বর্ণাশ্রম যেটা শুরু হয়েছিল কর্ম দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেটা আমাদের সেটা কর্ম দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা ক্লোজ সিস্টেম হয়ে গেছে, কিন্তু অরিজিনালি কিন্তু আমাদের সেই বর্ণাশ্রমটা কর্ম দিয়ে শুরু হয়েছিল, এবং এই কর্ম দিয়ে কিন্তু প্ল্যাটো সমাজকে তিন ভাগে ভাগ করছেন, রুলার্স, সোলজার্স অ্যান্ড প্রডিউসার্স। নেক্সট স্লাইড প্লিজ। ঠিক যেরকম একটা পারফেক্ট স্টেটে বা একটা আইডিয়াল স্টেটে, একটা আদর্শ রাষ্ট্রে যেরকম তিনটে গুণ রয়েছে, ঠিক সেরকম প্রতিটি ইন্ডিভিজুয়ালের মধ্যেও কিন্তু তিনটে এলিমেন্ট রয়েছে, তিনটে গুণাবলী রয়েছে। আর প্ল্যাটো বলছেন যে সেটা একই রকম ভাবে রয়েছে, কারণ হচ্ছে স্টেট হচ্ছে ইন্ডিভিজুয়াল রিট লার্জ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালেরই বৃহত্তর সংস্করণ, মানুষেরই বৃহত্তর সংস্করণ হচ্ছে স্টেট, রাষ্ট্র। অর্থাৎ মানুষের, একজন ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে যে গুণটা, এই গুণটাই যদি আমরা বৃহত্তর প্রকাশের বৃহত্তর সত্তাটা দেখতে পাই রাষ্ট্রের ক্ষেত্রে। তো তিনটা এলিমেন্ট কি প্রতিটি মানুষের ক্ষেত্রে? প্রতিটি মানুষের মধ্যে ওই তিনটে এলিমেন্ট আছে, রিজন, স্পিরিট অ্যান্ড অ্যাপিটাইট। রিজন অর্থাৎ থিঙ্কিং ক্যাপাসিটি, বিচার বুদ্ধি বিবেচনার ক্যাপাসিটি, স্পিরিট অর্থাৎ শক্তি এবং সাহসের ব্যাপার আছে, এবং অ্যাপিটাইট যদি আমরা বলতে চাই তাহলে খিদের কথা বলতে পারি। এই তিনটি এলিমেন্ট প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, এবং ইন আনইকুয়াল প্রপোর্শন, সমানভাবে নয় কিন্তু, কারোর মধ্যে রিজন বেশি, কারোর মধ্যে স্পিরিট বেশি, কারোর মধ্যে অ্যাপিটাইট বেশি। ইন্টারেস্টিংলি আমি আবার একটু আউট অফ কনটেক্সটে চলে যাচ্ছি। আমরা প্ল্যাটোর কথা বলতে বলতে আমরা ভারতীয় সমাজ ব্যবস্থায় যদি দেখি, আমরা প্রাচ্যের সমাজ ব্যবস্থায় যদি দেখি, তাহলে আমরা দেখি আমাদের শাস্ত্রে আছে যে সত্য, রজ, তম গুণ। হ্যাঁ, সেই সত্য, রজ, তম গুণের উপর ভিত্তি করে একটা মানুষকে ব্র্যান্ড করা হতো সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক মানে যিনি অত্যন্ত এরকম সাধু সন্ন্যাসী টাইপের মানুষ, সর্বত্যাগী মানুষ, একেবারে যিনি সর্বত্যাগী সন্ন্যাসী বলা যেতে পারে। রাজসিক মানে একটা বিরাট ব্যাপারের মানে ভোগী। আর তামসিক মানে যে মানুষ, মানে তামসিককে খুব লুজলি রাক্ষস টাইপের বলা হতে পারে, যারা মানে এই খুব লুজলি, কিন্তু অরিজিনালি তামসিক বলতে মনে হয় যারা যারা ইয়ে নয়, মানে সো কল্ড হাই স্ট্যান্ডার্ডের যারা কাজ নয়, যারা ম্যানুয়াল লেবারের, এবং ন্যাচারালি যারা অত্যন্ত দৈহিক কায়িক কাজকর্মের ফলে তাদের খিদেটা অটোমেটিক্যালি বেশি হয়, এবং ন্যাচারালি তাদের
খাওয়ার খাওয়ার পরিমাণটা কায়িক পরিশ্রম যেহেতু বেশি হয়, অটোমেটিক্যালি সেইটার উপরে তার খিদের উপরে জোর আসে। তো যাই হোক, এই একই জিনিস আমরা প্ল্যাটোর থিঙ্কিং এও দেখতে পাচ্ছি, অথচ প্ল্যাটোর সঙ্গে কিন্তু সেই সময় মানে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে সেই সময় কোনো যোগ ছিল না, কিন্তু বলা হয় যে জেন্টলম্যান থিঙ্ক অ্যালাইক একটা প্রভাব আছে, মানে প্রবাদ আছে। সেই জিনিসটা দেখা যায় যে থিঙ্কিং এর মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্যের থিঙ্কিং এর মধ্যে মিল অনেকটাই দেখা যেতে পারে। তো রিজন, স্পিরিট, অ্যাপিটাইট প্রতিটা মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু আনইকুয়াল প্রপোর্শনে। তো যে মানুষের মধ্যে রিজন বেশি, সেই মানুষকে মানে সেই মানুষ পরিচিত হচ্ছে যে ম্যান অফ রিজন বলে। যে মানুষের মধ্যে স্পিরিট বেশি, সেটা পরিচিত হচ্ছে ম্যান অফ স্পিরিট বলে, এবং যার মধ্যে এপিটাইট বেশি, সে ম্যান অফ এপিটাইট বলে পরিচিত হচ্ছে। সো ম্যান অফ রিজন হচ্ছে গিয়ে রুলার্স। ম্যান অফ রিজন অর্থাৎ যার মধ্যে রিজনিং বেশি, সেই রুলার হওয়ার উপযুক্ত। ম্যান অফ স্পিরিট সেই হচ্ছে ডিফেন্ডার হওয়ার উপযুক্ত, বা আই মিন সোলজার হওয়ার উপযুক্ত, এবং যিনি ম্যান অফ অ্যাপিটাইট তিনি প্রডিউসার হবেন। ইন্টারেস্টিংলি প্রথম রুলারকে প্ল্যাটো বলছেন পারফেক্ট গার্জিয়ানস, অর্থাৎ গার্জিয়ানস অফ দ্য সোসাইটি, এবং তিনি পারফেক্ট গার্জিয়ানস, এবং তাদেরকে সাহায্য করছেন ডিফেন্ডার্স, সোলজার্স, যাদেরকে বলা হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং গার্জিয়ানস। এবং এই দুটো ক্লাস মিলে, প্রথম দুটো ক্লাস মিলে, রুলার্স এবং সোলজার্স, এই দুটো ক্লাস মিলিয়ে বলা হচ্ছে গার্জিয়ান ক্লাস। ঠিক আছে? সো গার্জিয়ান ক্লাসের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে রুলার্স, একটা ডিফেন্ডার্স, আর তৃতীয়টি হচ্ছে প্রডিউসার্স। তো প্ল্যাটোর কথা হচ্ছে when all these three groups of people shall perform their own duty with utmost seriously, যখন সব থেকে সুচারুরূপে তিনটি গ্রুপ অফ পিপল, তিনটি গ্রুপের মানুষ নিজেদের কাজ সম্পূর্ণ 100% সুচারুরূপে সম্পন্ন করবেন, এবং কোনোভাবেই একে অন্যের কাজের মধ্যে দখলদারি করবেন না, ইন্টারফিয়ার করবেন না, তখনই সেই দেশে জাস্টিস আসবে। এবং যেই মুহূর্তে জাস্টিস আসবে, সেই মুহূর্তেই সেই দেশ একটা আদর্শ দেশে পরিণত হবে, আইডিয়াল স্টেটে পরিণত হবে। তার মানে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রুপে রাজার কাজটা তিনি 100% ফুলফিল করতে হবে, একেবারে উইথ অল ডেডিকেশন তাকে করতে হবে রাজার নিজের কাজটা উইথ অল রেসপন্সিবিলিটিস। সিমিলারলি সৈন্য দলের কাজ, ডিফেন্ডার্সের কাজও তাদের আটমোস্ট সিরিয়াসলি করতে হবে, এবং প্রডিউসারের কাজও তারা সম্পূর্ণ সিরিয়াসলি করতে হবে। এবং যখন এই তিনটি গ্রুপ অফ মানুষ নিজেদের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করবেন এবং 100% ডেডিকেশন দিয়ে করবেন, কোথাও কোনো ত্রুটি থাকবে না, তখনই সেখানে আইডিয়াল স্টেট, আর তখনই সেখানে জাস্টিস হবে, আর তখনই সেখানে আইডিয়াল স্টেট হবে। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তো এই যে থিওরির মধ্যে আমরা কিন্তু সেই ক্লাস, মানে সেই যুগের এই প্ল্যাটোর থিওরির মধ্যে কিন্তু আজকের দিনে যে আমরা ইকোনমিক্সের থিওরি পাই, ফাংশনাল স্পেশালাইজেশন বা ডিভিশন অফ লেবার। একটি কাজকে বিভিন্নভাবে ভাগ করে, প্রত্যেক ভাগের উপরে বিভিন্ন কাজ ন্যস্ত করে দিয়ে যখন আমরা সেই কাজটা যখন যে যার ভালো মতো যখন সম্পূর্ণ করেন, স্পেশালাইজড হয়ে যান, তখনই সম্পূর্ণ কাজটাও অটোমেটিক্যালি ভালো হয়। যেমন একটা কাজ যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিই, এবং প্রত্যেকটা কাজ যদি প্রত্যেকে নিজেদের কাজটা যদি একদম 100% ঠিকঠাক ভাবে করেন, তাহলে যখন যে সম্পূর্ণ কাজটা যখন বেরোবে, তখন সেটাও একেবারে সম্পূর্ণ সাকসেস হয়ে বেরোবে, এবং মানে টোটাল 100% আউটপুট বেরোবে, এবং সেই সময় গিয়ে সেই কাজটা সবচেয়ে বেশি সুন্দর হবে। তো এই যে আজকের যুগে ইকোনমিক্সের যে থিওরি, ফাংশনাল স্পেশালাইজেশন বা ডিভিশন অফ লেবার, এটার শুরু কিন্তু উৎপত্তি যদি ধরি, তাহলে আমরা সেই প্ল্যাটোর থিওরি অফ জাস্টিসের মধ্যে পাই। নেক্সট স্লাইড প্লিজ। তো এই গেল জাস্টিস। জাস্টিসকে অ্যাটেইন করতে হলে দুটো মেথড চাই, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে কমিউনিজম। তো এডুকেশন হচ্ছে গিয়ে হচ্ছে পজিটিভ ডিভাইস, কমিউনিজম হচ্ছে নেগেটিভ ডিভাইস। কিরকম পজিটিভ ডিভাইস? পজিটিভ এডুকেশনের মধ্যে হচ্ছে কি আমরা নলেজ গেইন করা, ট্রেনিং নেওয়া, এবং সেটা আমরা আত্মীকরণ করা, সেটাই হচ্ছে শিক্ষা।
আর কমিউনিজম হচ্ছে গিয়ে নেগেটিভ ডিভাইস, শেডিং অল ম্যাটেরিয়াল বিলঙ্গিংস, সর্বকিছু, সমস্ত ম্যাটেরিয়াল বন্ধন, যা কিছু জাগতিক বন্ধন, সমস্ত ত্যাগ করা, সমস্ত ত্যাগ করা। আজকের দিনের কমিউনিজমের সঙ্গে মেলালে হবে না কিন্তু। প্ল্যাটোনিক কমিউনিজম যেটা ছিল, বা আমরা প্ল্যাটোনিক সাম্যবাদ যদি বলি, সেটা কিন্তু সমস্ত জাগতিক বন্ধনকে ছিন্ন করার কথাই বলা হচ্ছে। সমস্ত জাগতিক বন্ধন মানে অর্থ এবং পরিবার, এই দুটো হচ্ছে গিয়ে সমস্ত সমস্ত অনর্থের মূল, অর্থই অনর্থের মূল, পরিবারে অনর্থের মূল, সেই ধরনের কথাবার্তা হচ্ছে, সেখানে আমরা পরে আসছি। আগে আমরা দেখে নিচ্ছি এডুকেশনের কথা, শিক্ষা, শিক্ষার কথা তিনি কি বলছেন। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, প্ল্যাটো যখন শিক্ষার থিওরি দিচ্ছেন, সেখানে তিনি সেই সময় দুটো দুটো জায়গা, একটা স্পার্টা, একটা অ্যাথেন্স। অ্যাথেন্স ছিল গ্রিসের রাজধানী, এবং স্পার্টাও একটা অত্যন্ত বর্ধিষ্ণু সোসাইটি ছিল। এবং এই দুটো জায়গার ইয়ে সিস্টেম, যেটা মানে এডুকেশন সিস্টেমকে কম্বাইন করে প্ল্যাটোর থিওরি, এডুকেশন থিওরি তিনি দিয়েছেন। এখানে আরেকটা কথা মনে রাখতে লাগবে, যে সেই যে সময়ের কথা আমরা বলছি, 2500 বছর আগের কথা, সেই সময় গ্রিক সোসাইটিতে কিন্তু অনেক ছোট ছোট, অর্থাৎ সেই সময় গ্রিসের, মানে আমরা মনে রাখতে হবে, পলিটিক্যাল সায়েন্স শব্দটা, পলিটিক্স শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড পলিস থেকে। পলিস শব্দের অর্থ কিন্তু সিটি স্টেট, অর্থাৎ সেই সময় গ্রিক সোসাইটি অনেক ছোট ছোট সোসাইটিতে বিভক্ত ছিল, অনেকগুলো সিটি স্টেট। অর্থাৎ আজকে যে আমরা দেখি ন্যাশন স্টেট, বিশাল বড় বড় রাষ্ট্র, তখন সেটা ছিল না, একদম ছোট ছোট। সেই জন্যই সমাজ এবং রাষ্ট্রকে তারা একই অর্থে ব্যবহার করতেন। গ্রিকেরা সিটি, স্টেট এবং সোসাইটিকে একই অর্থে ব্যবহার করতেন। যাই হোক, সেরকম স্পার্টা এবং অ্যাথেন্স এরকমই দুটো ছোট ছোট সোসাইটি বা স্টেট বলা যেতে পারে ওদের ভাষায় ছিল। তো স্পার্টার সিস্টেমটা ছিল কম্পালসারি এডুকেশন, ইউটিলিটারিয়ান। ইউটিলিটারিয়ান মানে কি? অর্থাৎ গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সমাজে সব ম্যাক্সিমাম মানুষের জন্য যাতে আমরা ম্যাক্সিমাম খুশি এনে দিতে পারি, সেটা হচ্ছে ইউটিলিটারিয়ান থিওরি কথা, এরকম। আর এডুকেশন ছিল কম্পালসারি, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, প্রত্যেক ম্যাক্সিমাম মানুষের জন্য এডুকেশনটা ছিল বাধ্যতামূলক, এবং ফর বোথ দ্য জেন্ডার্স, মেল ফিমেল দুজনের জন্য ছিল, জিমনাস্টিক ছিল, এবং স্টেট কন্ট্রোল ছিল। আর এথেন্সে ছিল স্টেট, মানে এডুকেশনটা কম্পালসারি ছিল না, ভলান্টারি ছিল, হিউম্যানিস্টিক ছিল, মানবতাবাদী ছিল, শুধুমাত্র পুরুষদের জন্যই ছিল, মিউজিক ছিল, কিন্তু স্টেট কন্ট্রোল ছিল না, প্রাইভেট ছিল। প্ল্যাটো দুটো স্টেট, দুটো সোসাইটির এডুকেশন সিস্টেমকে কম্বাইন করে যে থিওরি দিলেন, ওটা ছিল হলো আরো আরো অনেক বিশাল, আর তার ব্যাপ্তি আরো অনেক বড়, অনেক বিশাল। কিরকম? কম্পালসারি, অবশ্যই প্রত্যেককে পড়তেই হবে, শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হিউম্যানিস্টিক, মানবতাবাদী। ইউটিলিটারিয়ান, ম্যাক্সিমাম মানুষ যাতে শিক্ষা পায় তার ব্যবস্থা করতে হবে, সেটা আমরা পরে আসছি কিভাবে দেখা যাবে। ফর বোথ মেল এন্ড ফিমেল, ন্যাচারালি দুটো জেন্ডারের প্রতি তিনি সমান যত্নশীল ছিলেন। এটা কম কথা নয়, কিন্তু সেই যুগে দাঁড়িয়ে, 2500 বছর আগে দাঁড়িয়ে প্ল্যাটো বলছেন, উইমেন এডুকেশনের কথাও বলছেন, মানে মেল এন্ড ম্যান এন্ড উইমেন, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটির কথা বলছেন। so far as education is concerned, এটা কিন্তু এক অর্থে বিপ্লব। তারপরে তিনি মিউজিক এন্ড জিমনাস্টিক্স দুটোই বলছেন, এবং তিনি বলছেন শিক্ষাটা স্টেট কন্ট্রোলড হতে হবে। কিভাবে? আমরা একে একে আসি। নেক্সট স্লাইড প্লিজ। তিনি বলছেন যে জাস্টিসের কথা বলেছিলেন, যে জাস্টিসের অর্থই হচ্ছিল যে বেস্ট পারফরমেন্স অফ ওয়ানস ওন ডিউটি ইন দ্য স্টেশন অফ ওয়ানস ওন লাইফ। যে যখন যে নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করবে, নিজের জীবনে নিজের কাজটা যখন সবচেয়ে ভালোভাবে করবে, তখনই সেখানে জাস্টিস আসবে। এবং সেই জাস্টিসে বেস্ট পারফরমেন্স অফ ওয়ানস ওন ডিউটি কিভাবে অ্যাচিভ হবে? থ্রু এডুকেশন। একমাত্র এডুকেশনের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই প্রত্যেকে নিজের 100% ডিউটিটা পারফর্ম করতে পারবে। তো কিভাবে এডুকেশনের আর কি, মানে এডুকেশন প্ল্যাটোর কাছে একটা অত্যন্ত নোবেল আইডিয়া ছিল, এবং সেটা তিনি বলছেন যে পিউরিফাই করবে
মানুষের মনকে, আত্মাকে এনরিচ করবে, এনলাইটেন করবে, অর্থাৎ জ্ঞানের আলো জেলে পুরো সমাজে আলো ছড়িয়ে দেবে। তারপরে শুধু তাই নয়, ইট এনাবলস দ্য ইন্ডিভিজুয়াল টু রিয়েলাইজ দ্য আইডিয়া অফ গুডনেস, অর্থাৎ ভালো মন্দের প্রভেদ শেখাবে। প্রত্যেকটা শিক্ষাই এমন একটা মানুষ, শিক্ষাই এমন ব্যবস্থা যে কিনা মানুষ এবং সমাজকে তার ভালো মন্দ বোঝাতে সাহায্য করবে। আর the purpose of education, according to Plato, the purpose of education was not to put knowledge into the soul, but to bring out the latent qualities of human soul. অর্থাৎ আজকে আমরা যেটা দেখি, এডুকেশন মানে চারটে গেলানো নয়, উপর থেকে জোর করে গেলানো নয়, সেটা শিক্ষা ব্যবস্থা নয়, হতেই পারে না। শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রত্যেকের মধ্যেই কিছু বিশেষ গুণাবলী আছে, বিশেষ গুণ রয়েছে, সেগুলোকে যত্নের সঙ্গে বের করে আনা, অর্থাৎ যে যেটা ভালো পারে সেটাই যদি তার বিকাশ হয়, সেখানে সে কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল হতে পারে। এই যে বিশেষ ট্রেটটার কথা প্লেটো বলছেন, এটা কিন্তু আজকের যুগেও মডার্ন সিস্টেমেও কিন্তু প্লেটোর এই কথাটাকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে আমরা দেখি, যে যে যা পারে সেইটাকেই যদি আমরা আরো ভালোভাবে নারিশ করি, সে কিন্তু জীবনে তার মানে বিভিন্ন দিকে তার যে ভালো লাগার জায়গাটা, তার যে প্যাশনের জায়গাটা, সেটাকে যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে সেও সমাজে নিশ্চিতভাবে সে এক উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারে। নেক্সট স্লাইড প্লিজ। তো Plato's scheme of education is divided into two types, না two forms. It takes two forms. একটা হচ্ছে গিয়ে প্রাইমারি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা হায়ার এডুকেশন। এই প্রাইমারি এডুকেশন আর সেকেন্ডারি এডুকেশনের কথা তো আমরা আজকেও জানি, আজকের যুগে আমরা সেটাই ফলো করে আসছি, কিন্তু প্লেটোর যুগে কিন্তু আরো অনেক বেশি, এটা তার ব্যাপ্তিটা আরো অনেক বিশাল ছিল। নেক্সট স্লাইড প্লিজ। দেখা যাচ্ছে যে প্রাইমারি এডুকেশনটা শুরু হয়েছে, জন্ম থেকে শুরু হচ্ছে এবং পুরো 20 বছর পর্যন্ত চলবে প্রাইমারি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশন। 20 বছর পর্যন্ত প্রাইমারি এডুকেশন চলবে, জন্ম থেকে শুরু হবে 20 বছর পর্যন্ত, এবং তার হায়ার এডুকেশন শুরুই হবে 21 বছর থেকে এবং সেটা চলবে 50 বছর পর্যন্ত। প্রত্যেকটার আবার বিভিন্ন ফেজ রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। প্রাইমারি এডুকেশনেরও 3টে ফেজ রয়েছে। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, এটা আমরা আবার কমিউনিজমের ক্ষেত্রে বলবো, যে এই যে এডুকেশন ব্যবস্থাটা, এটা কিন্তু অসম্ভব একটা এনরিচ ব্যবস্থা ছিল প্লেটোর সময়। কারণ প্লেটোর সময় যেমন আজকে যে মানে যিনি রাজা তার ছেলেই যে রাজা হবে, বা যিনি ম্যানুয়াল লেবার তার ছেলে যে ম্যানুয়াল লেবারই হবে, বা যিনি সৈন্য তার ছেলে যে সৈন্যই হবে, তেমন কোনো কথা ছিল না কিন্তু। তাই প্রতিটা বাচ্চার জন্মের পরে একটা হয়তো মোটামুটি 6 মাস বা 1 বছর যেটুকু সময় তার মার সাহায্য ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়, ওইটুকু সময়ের পরে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে তার মা বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হতো এবং তাকে নিয়ে বড় করা হতো একটা আলাদা কোনো একটা ব্যারাক বলা যেতে পারে, আলাদা বিশেষ জায়গায়। সেখানে স্টেট নিয়োজিত নার্স, যারা তার স্টেট অ্যাপয়েন্ট করেন, এরকম কিছু নার্স যারা বাচ্চাদের বিশেষ যত্ন নিয়ে বড় করেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই বাচ্চারা সবাই একসাথে বড় হতো, কেউ কিন্তু তাদের কুল পরিচয় বা পিতৃ পরিচয় জানতো না, যে আমি রাজার ছেলে, আমি ম্যানুয়াল লেবারের ছেলে, কি আমি ডিফেন্ডারের ছেলে, এটা কিন্তু কেউ জানতো না, ছেলে বা মেয়ে সবাই একসাথে বড় হচ্ছে। এবং প্রত্যেকের মধ্যে মানে ওই অহমিকা বোধটা যাতে, অহংকারটা যাতে না থাকে বা হীনমন্যতাও যাতে না থাকে, তার জন্যই প্লেটো এই ব্যবস্থা করেছিলেন। এবং প্রতিটা বাচ্চাকে ইকুয়ালি এক ধরনের এডুকেশন দিয়ে শুরু করা হচ্ছে। প্রত্যেকটি বাচ্চাকে, সে যারই বাচ্চা হোক, সে কিন্তু তার কুল পরিচয় বা পিতৃ পরিচয় জানছে না। ফলে প্রতিটা বাচ্চা একই সঙ্গে বড় হচ্ছে, একই শিক্ষা পেয়ে বড় হচ্ছে।
তো ফার্স্ট ফেজ শুরু হচ্ছে, প্রাইমারি এডুকেশন আমরা বলেছি 20 বছর পর্যন্ত চলবে, তার 3টে ফেজ। ফার্স্ট ফেজ শেষই হয়ে যাবে 6 বছর বয়সে, অর্থাৎ জন্ম থেকে 6 বছর পর্যন্ত তার প্রথম ফেজ, এবং সেই সময়টাতে বাচ্চাদের সিম্পল রিলিজিয়াস ট্রুথস এন্ড মরালস, অর্থাৎ নীতি শিক্ষা, নীতিবোধ শিক্ষা দেওয়া হবে। দ্বিতীয় ফেজটা আসবে 7 থেকে 18 বছর, 7 থেকে 18 বছর। এই সময়টা জীবনের সাংঘাতিক মোড় ঘোরানোর মতো সময়, তার বড় হওয়ার সময়। এবং এই যে সময়ের যে শিক্ষাটা, এটা হচ্ছে কি কারিকুলামটা কিন্তু ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। একটা স্পার্টা আর এথেন্সের মিলিত কারিকুলাম। এই শিক্ষাটা হবে বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। মেন্টাল বলতে আজকাল অনেকে মনে করেন মেন্টাল বলতে আমরা সাইকোলজিক্যাল বা এই মানে এই ধরনের রিটার্ডেশন, এগুলো কিন্তু বোঝাচ্ছি না। মেন্টাল হচ্ছে সেই শিক্ষা যেটা কিনা তার মানসিক, অর্থাৎ মানসিক পরিবৃদ্ধি করে, হ্যাঁ। তো সেটাই হচ্ছে গিয়ে মেন্টাল এডুকেশন, আর একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এডুকেশন। তো কারিকুলাম যেটা ছিল সেটা একটা মজার জিনিস। এই যে 7 থেকে 18 বলছি, আমরা প্রথমেই বলেছি এখানে কিন্তু জেন্ডার ইকুয়ালিটি ছিল সাংঘাতিক ভাবে। প্রতিটা ছেলে হোক মেয়ে হোক সবাইকেই একসাথে বড় করা হচ্ছিল। কাজে প্রত্যেকে ইকুয়ালি শিক্ষা পাচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকে ইকুয়ালি শিক্ষা নিয়ে বড় হচ্ছে কিন্তু। সো কারিকুলাম ওয়াজ ফর বোথ দ্য জেন্ডার্স, নাম্বার 1. And curriculum is divided into 2 parts: music for the training of mind and gymnastic for the training of body. অর্থাৎ মাইন্ড, মানসিক বিকাশের জন্য মিউজিক থাকবে, মানসিক বিকাশের জন্য মিউজিক থাকবে, এবং শারীরিক বিকাশের জন্য থাকবে শারীরিক শিক্ষা বা জিমনাস্টিক্স। এখন সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে মিউজিক শব্দটা মানে কি, এই কনসেপ্ট অফ মিউজিক হচ্ছে গিয়ে শুধুমাত্র গান বাজনা নয় বা সাংগীতিক চর্চা নয়। মিউজিক ইনক্লুডস অল সর্টস অফ ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড লিটারেচার। সমস্ত ধরনের কলা এবং সাহিত্যকে একসাথে করে মিউজিক বলা হচ্ছে, এবং সেই কলা এবং সাহিত্য দিয়ে প্রতিটা ছাত্রকে তার মানসিকভাবে তাকে তার যে মনের খোরাক যোগানো হচ্ছে, এবং তার মানসিক বিশালতা, ব্যাপ্তি যেটা তার, সেটা ন্যাচারালি সেটাকে মানসিক শিক্ষার কাজে লাগছে। তার ব্যক্তিটা যেন অনেক বিশাল হয়, সেটা যেন উদার হয়, তার মধ্যে ওপেননেস থাকে, সেই জিনিসটার জন্য এই মিউজিক, বা যাকে আমরা বলছি অল সর্টস অফ ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড লিটারেচার, সেটাকে সংযুক্ত করা হয়েছে মিউজিকের মাধ্যমে। ইন্টারেস্টিংলি এখানে মানে বলতে হচ্ছে যে মানে প্লেটো বলতে চাইছেন যে এখানে যে he wanted literature as a means of moral and religious education. Plato wanted literature, এই যে সাহিত্য, as a means of moral and religious education. So এই যে এই যে তার শিক্ষা, এই কচি বয়সটা, এই সময়টা, এই শিক্ষার সময় সে যাতে বেহেড না হয়ে যায়, সে যাতে উল্টোপাল্টা রাস্তায় না যায়, তাকে তো আইডিয়াল স্টেটের আইডিয়াল জনগণ হতে হবে। মনে রাখতে হবে, আইডিয়াল জনগণ না হলে, আদর্শ জনগণ না হলে আদর্শ রাষ্ট্র সম্ভব নয়। আদর্শ রাষ্ট্রের জন্য আদর্শ জনগণ হতে হবে। অতএব আদর্শ জনগণ হতে গেলে তাকে বেহেড হলে হবে না। অতএব সেই লিটারেচার গুলোই তাকে পড়তে দিতে হবে, যেটা তাকে একটা শুদ্ধ রাস্তা বা সত্যের রাস্তার সন্ধান দিতে পারে। এবং সেটার জন্যই শুরু হলো স্টেট কন্ট্রোলড এডুকেশন, অর্থাৎ স্টেট যেটা ইয়ে করে দেবে, স্টেট যেটা বলে দেবে, স্পন্সর করবে, সেই জিনিসই পড়তে হবে, যাতে সে কোনোভাবেই ডিরেইলড হয়ে না পড়ে, যাতে কোনোভাবে সে রাস্তাচ্যুত না হয়ে পড়ে। তো সেটা যাতে তার মেন্টাল রিফাইনমেন্ট, ঠিকঠাক রিফাইনমেন্ট হয়, সেটা যাতে উল্টো রাস্তায় না গিয়ে সে যাতে পথ হারিয়ে না ফেলে, তার জন্য ঠিকঠাক রাস্তায় যেন সে যেতে পারে, সেই জন্যে তাকে সেই স্টেট কন্ট্রোল এডুকেশনটা ইন্ট্রোডিউস করতে হবে আইডিয়াল স্টেটে। এবং সেটা প্রয়োজন, কারণ প্রতিটা জনগণ যে সে যাতে
আদর্শ জনগণ হয়ে উঠতে পারে, তার সেই মানসিক যাতে বিশালতা ক্ষেত্রে কোনো বাধা যাতে না হয় সেটা দেখার জন্য স্টেটের এই কাজটা করতে হবে, অর্থাৎ এডুকেশনের উপর স্ট্রিক্টলি স্টেট কন্ট্রোল রাখতে হবে। আর ঠিক সেই রকমই প্লেটো আরো বলছেন যে যখন মিউজিক, while music will bring grace, bring in grace to the soul বা মাইন্ড, ঠিক সেই রকম মানে and thereby will make it temperate, অর্থাৎ তাকে যেন খুব নরম, তার মনটা যেরকম এরকম নরম থাকবে, হিউম্যানিস্টিক হবে, ঠিক সেই রকম কিন্তু তাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। অর্থাৎ জিমনাস্টিক ইজ নিডেড ফর, মানে ফিজিক্যাল এডুকেশন ইজ অলসো নিডেড ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস। অর্থাৎ শুধুমাত্র মেন্টাল রিফাইনমেন্টই শেষ কথা নয়, বা মেন্টাল রিফাইনমেন্টই উপযুক্ত নয়। একটা মানুষকে একটা প্রকৃত জনগণ হয়ে উঠতে গেলে তার মানসিক এবং শারীরিক বিকাশ দুটোরই প্রয়োজন। মানসিক বিকাশ হবে এই ক্রিয়েটিভ আর্ট এন্ড লিটারেচার দিয়ে, এবং শারীরিক বিকাশের জন্য প্রথম থেকেই তাকে জিমনাস্টিক বা শারীরিক কসরতে প্র্যাকটিস করতে হবে। it is for both, it was for both male and female, এবং ছোট থেকে প্রত্যেকটা ছাত্রকে, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে এই শারীরিক কসরত মানে চর্চা, শরীর চর্চাটা করতে হবে, এবং সেটা ইউনিভার্সাল, এটা করতেই প্রত্যেকের জন্য এটা বাধ্যতামূলক। এখন কথা হচ্ছে যে পারপাস অফ জিমনাস্টিক ফর দ্য মেল, অর্থাৎ ছেলেদের জন্য জিমনাস্টিকের পারপাসটা ছিল যে তারা যেন অত্যন্ত স্ট্রং এন্ড স্টাউট বডি হয়ে ওঠে, এবং মেয়েদের ক্ষেত্রে এই শক্তিশালী বডির প্রয়োজনটা ছিল যাতে তারা পরবর্তীকালে সুস্থ সন্তান ধারণ করতে পারে। অর্থাৎ যদি রুগ্ন মা হয় তাহলে রুগ্ন বাচ্চাও হবে, অতএব মাকেও যাতে শারীরিক কোনো রকমের প্রতিবন্ধকতা না হয় তার জন্য প্রথম থেকেই শরীর চর্চা করে মানে তার নিজস্ব শরীর ঠিক করতে হবে। তার জন্য প্রতিটি বাচ্চাকে অলমোস্ট জন্ম থেকে বা একটু বড় হওয়ার পর থেকেই শারীরিক এবং মানসিক বিকাশের উপরে জোর দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে যে 3 নম্বর ফেজটা হচ্ছে গিয়ে 2 বছরের কারিকুলাম, 2 বছর 19 আর 20, এই 2 বছর কারিকুলামের মধ্যে এই থার্ড স্টেজে শেখানো কি হবে, প্রত্যেকটি ছাত্রকে শেখানো হবে মিলিটারি ট্রেনিং। প্রতিটি ছাত্রকে শেখানো হবে মিলিটারি ট্রেনিং, এবং যাতে করে তারা মার্শাল স্পিরিট ডেভেলপ করতে পারে। মার্শাল আর্ট অর্থাৎ আত্মরক্ষা এবং দেশ রক্ষা, সেটা দুইটার ক্ষেত্রে এবং দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। মিলিটারি ট্রেনিং দেশ রক্ষার জন্য প্রতিটি মানুষ, প্রত্যেকটি মানুষ, এখানে কিন্তু আমরা বললে মনে রাখতে হবে, এখানে এরকম নয় যে কিছু মানুষ শিখবে শিক্ষা এবং কিছু মানুষ, আমরা বলেছিলাম ইউনিভার্সাল এডুকেশন, এটাই হচ্ছে ইউনিভার্সাল এডুকেশন। সমাজে প্রতিটি মানুষের একটা লেভেল পর্যন্ত প্রতিটি মানুষের মানে এডুকেশনটা থাকতেই হবে, এই সমস্ত ধরনের এডুকেশন থাকতে হবে। তো এই 19 আর 20-তে প্রতিটা মানুষের, প্রত্যেকটি বাচ্চার মিলিটারি ট্রেনিং থাকতে হবে টু ডেভেলপ মার্শাল স্পিরিট, আত্মরক্ষা এবং দেশ রক্ষার ট্রেনিং তাকে থাকতে হবে। এবং এইখানে একটা টুইস্ট, 20 বছর বয়সে তাকে প্রথম পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষাটা তার 20 বছর বয়সে, তার আগে কিন্তু কোনো পরীক্ষা নেই, তার আগে কিন্তু কোনো পরীক্ষা নেই। এখন তো ক্লাস 8-এ গিয়ে প্রথম পরীক্ষা হয়, এই যেটা হয় এখন যে সর্বশিক্ষার ব্যাপারটা হয়, ক্লাস 8-এ গিয়ে প্রথম পরীক্ষা। তখন কিন্তু প্ল্যাটোর কথা হচ্ছে 20 বছর বয়সে গিয়ে প্রথম পরীক্ষা, এবং এই পরীক্ষাতে যারা ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে তারাই যাবে হায়ার এডুকেশনে, এবং যারা রয়ে গেল তারাই পরিচয় হবে ম্যান অফ অ্যাপিটাইট বলে, তাদেরই পরিচয় হবে ম্যান অফ অ্যাপিটাইট বলে, এবং অর্থাৎ তারাই হবেন প্রডিউসার। তার মানে প্রডিউসারকেও সে সম্পূর্ণ শিক্ষিত হতে হবে, একটা লেভেল পর্যন্ত 20 বছর পর্যন্ত তাকেও সর্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। জাস্ট মিনিট প্লিজ, 1 মিনিট।
সরি। তো আমরা দেখলাম যে 20 বছর বয়সে আমরা প্রথম পরীক্ষা এলো এবং সেই পরীক্ষার মাধ্যমে আমরা পেয়ে গেলাম প্রডিউসার গ্রুপ, অর্থাৎ ম্যান অফ এপিটাইট। আর যারা পাশ করলেন তারা চলে যাবেন হায়ার এডুকেশন গ্রুপে। তার মানে দেখা যাচ্ছে যেটা বলছে যে প্রডিউসার্স আর অলসো সাপোজ টু বি এডুকেটেড এন্ড টু বি প্রিপেয়ার্ড ফর সুপ্রিম স্যাক্রিফাইস ফর দ্য স্টেট। স্টেটের জন্য প্রয়োজন হলে প্রতিটা মানুষ, প্রতিটি ব্যক্তি যাতে নিজের জীবন নিছাওয়ার করে দিতে পারেন, সেই ট্রেনিং প্রত্যেকটা মানুষের থাকতে হবে। অর্থাৎ আমরা ধারণা, আমাদের বর্তমান যুগে যে ধারণা যে মানে যারা প্রডিউসার বা ডেইলি লেবারারদের যাদের আমরা শিক্ষা ব্যবস্থার উপর আজকে জোর দিচ্ছি, কিন্তু আজ থেকে 2500 বছর আগে প্ল্যাটো সেই জোরটা দিয়েছিলেন যে এডুকেশন শুড বি ইউনিভার্সাল। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, হায়ার এডুকেশন এ পাথ ফর ইলুমিনেশন অফ সোল, অর্থাৎ সম্পূর্ণভাবে আত্মার বা সোলের বিকশিত হওয়ার যে প্রসেসটা, যে রাস্তাটা, সেটাই হচ্ছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন শুরু হবে 21 বছর থেকে, চলবে 50 বছর পর্যন্ত। এই 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 ক্ষেত্রেও, এই হায়ার এডুকেশনেও তিনটে স্টেজ রয়ে গেছে। প্রথম ফেজটা শুরু হচ্ছে 21 বছর থেকে, মোটামুটি 9 থেকে 10 বছর এর স্প্যানটা থাকছে, 21 থেকে 30 বা 20 থেকে 30, এই 10 বছর থাকছে প্রথম ফেজ। এবং এই ফেজে তার কারিকুলামটা হচ্ছে লজিক, হায়ার ম্যাথমেটিক্স, মেটাফিজিক্স, ওয়ারফেয়ার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে, প্রত্যেকটি ছাত্রকে কিন্তু এই ট্রেনিং গুলো নিতে হবে এই 10 বছরের মধ্যে। এই 10 বছর পরে আবার আরেকটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটা 10 বছরের মধ্যে, এই পরীক্ষাটা শ্যাল ব্রিং আউট দ্য বেস্ট অ্যামং দ্য বেটার, একেবারে ক্রিম অফ দ্য সোসাইটিকে বের করে আনবে। যারা সাকসেসফুল হবেন তারা পরবর্তী পর্যায়ে যাবেন, আর যারা সাকসেসফুল হলেন না, রেস্ট যারা রয়ে গেলেন, যারা, তাদেরকে ধরে নেওয়া হবে দে আর মেন অফ স্পিরিট, বা দে উইল বি দ্য ডিফেন্ডার্স অফ দ্য আইডিয়াল স্টেট, দে উইল বি দ্য সোলজার্স অফ দ্য আইডিয়াল স্টেট। তাহলে আমরা সবাই চিন্তা করে দেখতে পারি যে সোলজার হবে, সে শুধুমাত্র যুদ্ধ শিখছে না, তাকেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিখতে হচ্ছে, তাকেও মেটাফিজিক্স শিখতে হচ্ছে, তাকেও ম্যাথমেটিক্স শিখতে হচ্ছে, তাকেও লজিক শিখতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস তাকে শিখতে হচ্ছে কিন্তু। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ কি, আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা প্ল্যাটো এখানে বলছেন যে প্রতিটা মানুষের মধ্যে রিজন, স্পিরিট এন্ড অ্যাপিটাইট রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন এলিমেন্ট কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। যাই হোক, নর্মালি যে এলিমেন্ট বেশি থাকে সেটাকে দিয়ে আমরা ম্যান অফ রিজন, ম্যান অফ স্পিরিট বা ম্যান অফ অ্যাপিটাইট বলে থাকি। যাই হোক, নেক্সট আসছে গিয়ে যে 30 বছর বয়সে যে পরীক্ষাটা হলো, সেটার মাধ্যমে আমরা পেলাম ডিফেন্ডার্স, আর যারা রয়ে গেলেন তারা সেকেন্ড আর থার্ড ফেজ অফ এডুকেশন। এবং যারা যে এই ডিফেন্ডার যারা রয়ে গেলেন, ডিফেন্ডারদের আবার বলা হচ্ছে গিয়ে অক্সিলিয়ারি গার্জিয়ানস। যারা রুলার্স, যারা সোলজার ছিলেন, তাদের বলা হচ্ছে অক্সিলিয়ারি গার্জিয়ানস বা হেল্পিং গার্জিয়ানস। ঠিক আছে, নেক্সট স্লাইড প্লিজ। তারপরে আসা যাক যে সেকেন্ড ফেজ অফ হায়ার এডুকেশন। সেকেন্ড ফেজতে দেখা যাচ্ছে 5 বছরে, 30 থেকে 35, যারা পাশ করলেন তাদেরকে এই 5 বছর শিখতে হবে, একটা থরো কারিকুলামের মধ্যে যেতে হবে, সেটা হচ্ছে স্টাডি অফ ডায়ালেকটিক। বাংলায় যদি বলি সেটা হচ্ছে বাগ্মিতা, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আর্গুমেন্ট করতে হয়, কিভাবে বক্তৃতা দিতে হয়, এবং সেই কথার মধ্যে দিয়ে, অর্থাৎ আর্গুমেন্টের মধ্যে দিয়ে কিভাবে আমরা চরম সত্যে পৌঁছতে পারি। আমরা পরবর্তীকালে হেগেল দেখবো, মার্কস দেখবো, যে কিভাবে আমরা ডায়ালেকটিকের মাধ্যমে অর্থাৎ আর্গুমেন্টের মাধ্যমে আমরা চরম সত্যের
পথে পা বাড়াতে পারি, সেই কথাটাই বলা হয়েছে। এবং ডায়ালেকটিক্সে সেটাই দ্য আলটিমেট সায়েন্স টু অ্যাচিভ দ্য গোল অফ সেলফ এলিমিনেশন থ্রু রিজনিং পাওয়ার। অর্থাৎ আমরা আর্গুমেন্টটা হবে বিবেচনা, মানে অর্থাৎ প্রতিটা মানুষের বিবেচনা করে যে আর্গুমেন্ট গুলো করবেন, সেই রিজনিং পাওয়ারটা, যে যুক্তি বুদ্ধির যে বিকাশ, সেইটা সম্ভব হবে এই ডায়ালেকটিক্স শিক্ষার মাধ্যমে। তার প্রকৃত যুক্তিবুদ্ধি এবং বিবেচনার বিকাশ এবং প্রকাশ হবে এই স্টাডির মাধ্যমে। এই গেল সেকেন্ড স্টেজ, সেকেন্ড ফেজ। থার্ড এন্ড ফাইনাল ফেজ হচ্ছে, এটা একদম ফাইনাল ফেজ, একটা প্রবেশনারি পিরিয়ড। যারা এতদিন সব থেকে ভালো পারফরমেন্স করেছেন, দে উইল বি গিভেন দ্য চান্স অফ অ্যাপ্রেন্টিসশিপ কোর্স বা প্রবেশনাল পিরিয়ডে থাকবেন 15 বছরের জন্য, পুরো 35 থেকে 50 বছর। এবং those who have shown the best performance so far, মানে এত এই 35 বছর পর্যন্ত যারা সব থেকে ভালো পারফরমেন্স করেছেন, তারা এই প্রবেশনারি পিরিয়ডের মাধ্যমে যাবেন। অর্থাৎ তাদেরকে শিক্ষানবিশী 15 বছরের জন্য তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হবে। A probationary period of 15 years, from 35 to 50 years, to acquire practical knowledge of administration and war under the guidance of present rulers or philosopher kings. Existing যে রাজারা আছেন, যে ফিলসফার কিংরা রয়েছেন, তাদের মিউট হয়ে গেছে ম্যাম। ঠিক আছে এখন? তো হ্যাঁ, ঠিক আছে। যারা হ্যাঁ, তো এই 15 বছর ধরে যারা এই প্র্যাকটিক্যাল নলেজ নেবেন, এই প্র্যাকটিক্যালি যে ছাত্ররা সব থেকে বেশি ভালো পারফর্ম করবেন, দে উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য, মানে ফাইনালি তারাই গিয়ে রুলার্স হবেন বা ফিলসফার কিং হিসেবে, আইডিয়াল স্টেটের ফিলসফার কিং হিসেবে তারাই প্রতিষ্ঠা পাবেন। এবং তাদেরকে বলা হবে ম্যান অফ রিজনস। কি বললাম? যাতে এই 15 বছরের শিক্ষানবিশের পর those who have shown the best performance so far shall become the rulers, that is man of reasons। এবং তাদেরকে শুধুমাত্র ম্যান অফ রিজনস নয়, তাদের কি বলা হবে ফিলসফার কিংস বা আক্ষরিক অর্থে পারফেক্ট গার্জিয়ানস। পারফেক্ট গার্জিয়ানস। ভাবছেন সবাই যে 50 বছরই শেষ হয়ে গেল? না, তাও শেষ হয়নি। হোয়াট মোর ইজ দ্যাট ইভেন আফটার 50 ইয়ার্স অফ এজ, 50 বছরের পরেও এই যারা রাজা হলেন, রুলার্স আর অ্যাডভাইজড টু মেক ফার্দার স্টাডি অফ পিওর ফিলসফি ফর দ্য এনলাইটমেন্ট অফ দেয়ার সোল। অর্থাৎ জ্ঞানের পরিধি এবং আত্মার আপলিফটমেন্টের জন্য, অর্থাৎ কোনো রকমে তাদের মধ্যে যাতে কোনো রকমে কোনো সেলফ বা আমিত্ব যাতে কোনো অবস্থাতে না থাকে, সম্পূর্ণভাবে যাতে নিজের আত্মচিন্তা সম্পূর্ণরূপে ত্যাগ করে যাতে দেশের কাজের জন্য 100% নিজেকে নিছাওর করে দেওয়া যায়, সেই জন্যই তাকে পিওর ফিলসফি পড়তে হবে। একেবারে পিওর ফিলসফি, যেটা তাকে চূড়ান্তভাবে দর্শনের শেষ পর, যেখানে আমি বলে আর কিছু থাকলো না, আমিত্ব বলে কিছু না, মানুষ যাতে এই আমিত্বের ঊর্ধ্বে উঠে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে যেতে পারে, যাতে সেই জন্যই তাকে পিওর ফিলসফি পড়ে যেতে হবে। এমন তো হতেই পারে যে পাওয়ারের স্বাদ পেয়ে এতদিনের যে পড়াশোনা ভুলে গেল, পাওয়ারের স্বাদ পেয়ে সে একেবারে সে আবার ভোগের জীবনে চলে গেল, তাহলে হবে না। সেই জন্যই তাকে পিওর ফিলসফি পড়তে হবে, যাতে সে সম্পূর্ণভাবে আমিত্বের ঊর্ধ্বে উঠতে পারে। ঠিক আছে, নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট আছে কমিউনিজম। তো আমরা আগেই বলেছিলাম যে জাস্টিসকে অ্যাটেন্ড করতে হলে দুটো মেথড লাগবে,
এডুকেশন হচ্ছে পজিটিভ, যে আমরা নিতে পারবো, আর কমিউনিজম হচ্ছে আমরা ছাড়তে পারবো, ত্যাগ করতে হবে। আমরা মানে গার্জিয়ানসের মনে রাখতে হবে যে কমিউনিজম হচ্ছে এ ফিলসফি অফ অল আর্থলি ডিট্যাচমেন্ট, ত্যাগ। ত্যাগেই মজার ব্যাপার আছে, এখানেও আমরা একটা ইন্ডিয়ান ফিলসফির সঙ্গে মিল পাই। ত্যাগেই অর্থাৎ ত্যাগী হতে পারলেই মোক্ষের সন্ধান পাওয়া যেতে পারে। সে যে যত বেশি ডিটাচমেন্টে যাবেন, অর্থাৎ সমস্ত কিছু জাগতিক ভোগ বিলাসে উঠতে পারলেই মোক্ষ লাভ সম্ভব। আমাদের ভারতীয় মানে প্রাচ্য এবং পাশ্চাত্যের চিন্তা ভাবনার মধ্যে একটা অভূতপূর্ব মিল এভাবেই আমরা দেখতে পাই। যাই হোক, প্ল্যাটোনিক কমিউনিজম হচ্ছে একটা নেগেটিভ রেমেডি টু অ্যাটেইন জাস্টিস ইন দ্য আইডিয়াল স্টেট। মনে রাখতে হবে প্ল্যাটোর কমিউনিজম কিন্তু হাফ কমিউনিজম। প্ল্যাটো কিন্তু সবার জন্য কমিউনিজম দেননি। প্ল্যাটোর কমিউনিজম হচ্ছে শুধুমাত্র গার্জিয়ান ক্লাসের জন্য, অর্থাৎ প্রথম দুটো গ্রুপ রুলার্স আর সোলজার্স, দুটো গ্রুপ নিয়ে গার্জিয়ান ক্লাস, একটা হচ্ছে পারফেক্ট গার্জিয়ানস আর একটা হচ্ছে অক্সিলিয়ারি গার্জিয়ানস বা হেল্পিং গার্জিয়ানস, দুটো মিলিয়ে গার্জিয়ান ক্লাস। প্রডিউসার্স ডু নট কাম আন্ডার দ্য জুরিসডিকশন অফ দিস থিওরি। এটা শুধুমাত্র গার্জিয়ান গ্রুপের জন্য, দুটো গার্জিয়ান গ্রুপের জন্য। আর একটা ব্যাপার হচ্ছে কি যে প্ল্যাটোর কমিউনিজমটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিয়ে কমিউনিজম অফ প্রপার্টি, আর একটা হচ্ছে কমিউনিজম অফ ওয়াইফস অর ফ্যামিলি। একটা হচ্ছে গিয়ে অর্থ কমিউনিজম মানে অর্থ সংক্রান্ত, আরেকটা হচ্ছে গিয়ে পরিবার সংক্রান্ত। এই দুটো নিয়ে প্ল্যাটোর সাম্যবাদী তত্ত্ব। মনে রাখতে হবে প্ল্যাটোর সাম্যবাদী তত্ত্বের সঙ্গে কিন্তু মডার্ন সাম্যবাদী তত্ত্ব গুলিয়ে নিলে চলবে না। প্ল্যাটো হ্যাড অ্যান এক্সেসিভ ডিস্ট্রাস্ট অন হিউম্যান নেচার। মানুষের চরিত্রে মানে যেটা হিউম্যান নেচার যেটা, সেটার উপরে প্ল্যাটোর একটা মানে একেবারেই বিশ্বাস ছিল না। এবং মানে he was convinced that education and training alone cannot make a man free from selfish end. যে শুধুমাত্র শিক্ষা এবং প্রযুক্তি বা ট্রেনিং কোনো মানুষকে একেবারে সম্পূর্ণভাবে সেলফলেস করতে পারে না, সম্পূর্ণভাবে আত্মত্যাগী করতে পারে না। হ্যাঁ, কারণ সেই জন্যে তিনি কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ওয়াইফস দিয়েছিলেন, যাতে করে তার এই গার্জিয়ান ক্লাসটা সমস্ত ধরনের জাগতিক আনন্দ বা জাগতিক বিলাস ব্যসন থেকে মুক্ত থাকতে পারে, এবং যত বেশি মুক্ত থাকবে ততই তারা দেশের জন্য ততটাই দিতে পারবে। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম অর্থম অনর্থম, ঠিক আমি আসছি ব্যাপারটাতে। অর্থাৎ প্রথমেই যদি ধরি তাহলে হচ্ছে সেটা প্রকাশ, নেক্সট স্লাইড প্লিজ। কমিউনিজম অফ প্রপার্টি, হ্যাঁ, প্রথমটাই হচ্ছে গিয়ে যে guardians according to Plato, guardians should own absolutely no property, whether land, home or money. না থাকবে তার কোনো জমি, না থাকবে বাড়ি, না থাকবে টাকা পয়সা, কিচ্ছু থাকতে পারবে না। They should live in a common barrack and shall have their meal at a common table. সে তো জন্ম থেকেই তাদের একসঙ্গে থাকতে হচ্ছে, জন্ম থেকে সে মা বাবার থেকে দূরে, সে তারা পরিবার জানে না, তাদের কুল পরিচয় নেই, তারা সম্পূর্ণভাবে একসাথে একটা কমিউনিটি হয়ে তারা বড় হবে এবং একসাথে তাদের খাওয়া দাওয়া করবে, যাতে করে তাদের মধ্যে ওই কমিউনিটি ফিলিংটা গড়ে ওঠে, ওই যে যৌথ মনোভাবাপন্ন যাতে হয়ে ওঠে, সেই ব্যাপারটা যাতে গড়ে ওঠে। তাহলে সেটা অর্থম অনর্থম তিনি কেন বলছেন? তো সেটা তিনি এই কারণে বলছেন যে তিনি he was so firmly convinced of the pernicious effect of the wealth upon the government that he saw no way to abolish the evil except by abolishing the wealth itself, so far as the guardians are concerned. তিনি দেখছেন যে
অর্থ সংক্রান্ত যত রকমের নৈরাজ্য বা যত রকমের ইভিল, যত রকমের বাজে কন্ডিশন, এটা সরানোর একটাই রাস্তা আছে, মানে অর্থ সংক্রান্ত অর্থাৎ করাপশন। আসল কথা হচ্ছে করাপশন। প্ল্যাটো বলছেন যে মানে পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড ইকোনমিক পাওয়ার ইন দ্য সেম হ্যান্ড উইল ডেফিনেটলি লিড টু কারাপশন। অতএব যারা এটা আজকে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে একই মানুষের কাছে যদি পলিটিক্যাল পাওয়ার আর ইকোনমিক পাওয়ার থাকে, ফাইন্যান্সিয়াল পাওয়ার থাকে, তাহলে সে ডিক্টেটর হয়ে যেতে পারে, সে স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। অতএব সেই তাকে ওই যাতে সে কোনোভাবে করাপ্ট হতে না পারে, অতএব তার কাছে যাতে কোনোভাবে অর্থাৎ অর্থটা যাতে সম্পূর্ণ অর্থ ব্যবস্থাটাই তুলে দিতে হবে, অন্তত গার্জিয়ানদের ক্ষেত্রে। এই সম্পূর্ণ নৈরাজ্যকে আটকানোর একটাই রাস্তা আছে, যদি সম্পূর্ণ টাকা পয়সার ব্যবস্থাটাকেই তুলে দেওয়া যায়। দ্যাট ওয়াজ দ্য only solution he gave for the guardians. তাহলে কথা হচ্ছে মানে প্রশ্ন আসছে, তাহলে তাদের ম্যাটেরিয়াল নিড গুলো কিভাবে স্যাটিসফাইড হবে? মানুষের যা জিনিসপত্র লাগবে কোথায় পাবে এই গার্জিয়ানরা? all the material needs will be satisfied by the state. যা কিছু তাদের প্রয়োজন সমস্ত কিছু স্টেট সাপ্লাই দেবে, যা কিছু দরকার, যা কিছু, এটার জন্য তাদের এই চিন্তা করতে হবে না। মনে রাখতে হবে, এখানে আমার একটা গল্প হঠাৎ মনে হয়ে গেল, সুকুমার রায়ের গল্প আছে, কেউ যদি পড়ে থাকো তাহলে হয়তো নিশ্চয়ই জানো, যে একটা লোক, যে একটা গরিব লোক ছিল, একটা ধনী লোক, তার বাড়ি মানে একটা মুচি ছিল, সে দিন রাত গান গাইতে, তার টাকা পয়সা নেই, দিন আনে দিন খায়। একটা ধনী লোক সামনে দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে এই লোকটা কি, তার টাকা নেই পয়সা নেই, সে কিভাবে এত গান গাইতে পারে। তো একদিন বললো দাঁড়াতে দেখি, সে এক মুঠো মোহর একটা প্যাকেটের মধ্যে ভরে মুচির কাছে দিয়ে বললো, তুমি রাখো কদিনের জন্য, আমি একটু তীর্থে যাচ্ছি, ফিরে এসে তোমার কাছ থেকে নিয়ে যাবো। এই পাওয়ার পর থেকে, এই পয়সাটা ওর কাছে পাওয়ার পর থেকে মুচি আর ঘুমোতে পারে না। তার রাতের ঘুম, দিনের আনন্দ, এভরিথিং শেষ, সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, এবং সব সময় সে, তার কাজের দিকে মন নেই, তার মন খালি ওই দিকে, টাকার পুটলির দিকে, আমি নিয়ে নেবো এটা, আমি নিয়ে নেবো এটা। তো ঠিক সেই রকমই একটা মানুষ যখন টাকা পায়, তখন তার মাথার মধ্যে সেই টাকাটা কিভাবে বাড়াবে, সেভাবে সেভিংস আরো কি করে বাড়বে, 1 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 100 টাকা কিভাবে করবে, সেই চিন্তাতেই সে মগ্ন হয়ে থাকে। তাহলে সে দেশের কাজটা করবে কখন? অতএব তার হাতে টাকা পয়সার কোনো সিস্টেমই রাখা যাবে না। অর্থাৎ টাকা পয়সার সিস্টেম যদি তার কাছে থাকে, তাহলে এটা আশাই করা যাবে না যে সে দেশের জন্য 100% দিতে পারবে। কাজেই তাকে যদি দেশের জন্য 100% দিতে হয়, অতএব টাকার সম্পূর্ণ সোর্স তার কাছে সরিয়ে দিতে হবে। কোনো ধরনের টাকা পয়সা, কোনো ধরনের জমি সম্পত্তি, বাড়ি ঘর, কোনো ধরনের কোনো প্রপার্টি সম্পত্তি কিচ্ছু থাকতে পারবে না, অলংকার কোনো কিছু থাকতে পারবে না। অলংকার স্পেসিফিক্যালি বললাম, সেটা মহিলাদের জন্য বললাম, কারণ প্রত্যেকটা জিনিসের মানে স্পেসিফিকেশন থেকে যায়। তো টাকা পয়সা, গয়না গাটি, ধন সম্পত্তি, জমি বাড়ি কিচ্ছুই থাকতে পারবে না। সো এইটা তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। আরেকটা জিনিস তিনি চেয়েছিলেন যে যদি টাকা পয়সা না থাকে, তাহলে সোসাইটিতে গ্রেটেস্ট পসিবল ইউনিটি আসবে। অর্থাৎ এই যে ধনী গরিবের যে ফারাকটা, সেইটা কিন্তু ঘুচে যাবে। যদি এই মানে পলিটিক্যাল পাওয়ারওয়ালা, অর্থাৎ এই রুলারদের হাতে যদি টাকা পয়সার ইয়ে না থাকে, তাহলে তো ধনী গরিবের যে ডিফারেন্সটা সেটাই থাকবে না, এবং একটা সোসাইটিতে গ্রেটেস্ট পসিবল ইউনিটি আসবে, এবং প্রাইভেট প্রপার্টি এই ইউনিটির পক্ষে মারাত্মক বাধা হয়ে দাঁড়াতে পারতো। সেই জন্যই তিনি প্রাইভেট প্রপার্টিকে তুলে দিচ্ছেন, বিশেষ করে গার্জিয়ানদের জন্য। সো এইটা প্রয়োজন, কারণ যত বেশি মানে এই ইউনিটি যত বেশি থাকবে, তত সোসাইটি করাপশন ফ্রি থাকবে। সো এটা হচ্ছে গিয়ে কমিউনিজম অফ প্রপার্টি, অর্থম অনর্থম, অতএব সম্পূর্ণভাবে অর্থের যোগানই বন্ধ করে দাও। নেক্সট আসছে, নেক্সট স্লাইড, কমিউনিজম অফ ওয়াইভস অর ফ্যামিলি। মনে রাখতে হবে, এই থিওরি দিয়েই কিন্তু প্ল্যাটো
became the first feminist philosopher of the world. Now, Plato's scheme of a communism of wives, মানে এটা একটা বিপ্লব বলা যেতে পারে। প্রথমেই তিনি বলছেন যে he advocates for the abolition of family system, abolition of private family system, and at the same time family সিস্টেমটা আসছে কোথা থেকে? একটা ম্যারেজ সিস্টেম। সো পার্মানেন্টলি তিনি ম্যারেজ সিস্টেমটাকেই তুলে নিতে চাইছেন। কারণ কি? কারণ প্ল্যাটো বলছেন যে পরিবার থাকা মানেই পরিবার রিলেটেড দুশ্চিন্তা বা চিন্তা মানুষের মনটা জুড়ে থাকবে, এবং সেই জন্য সে কাজকর্ম, সে তার দেশের জন্য কাজকর্ম করতে পারবে না। অর্থাৎ সে যদি তার পরিবার থাকে, তার যদি মা বাবা থাকে, তার যদি স্ত্রী পুত্র পরিবার থাকে, তার যদি স্বামী পুত্র কন্যা থাকে, তাহলে সে তার কাজের জায়গায় সে 100% দিতে পারবে না। অতএব তার কাছ থেকে যদি আমরা 100% সার্ভিস চাই, আইডিয়াল স্টেটে আইডিয়াল রাজা যদি চাই, তাহলে আমরা তার কাছ থেকে, তার কোনো পরিবার থাকতে পারবে না, অর্থাৎ পরিবার নিয়ে তার কোনো চিন্তাই তার মধ্যে কাজ করতে পারবে না। সেই চিন্তা যদি এসে যায় তাহলে তার 100% দিতে পারবে না। অতএব family relation appeared to be the chief source of dissension or amateurishness in the society. ঠিক আছে? তারপরে it produces anxieties, selfishness and emotional barriers towards the performance of duties towards the ideal state. আজকে বাচ্চার অসুস্থ, শরীর খারাপ, তারপরের দিন মা বাবা অসুস্থ, বয়স্ক মানুষ, প্রতিটা মানুষ এইভাবে যদি সে পরিবার নিয়ে ইমোশনালি জড়িয়ে থাকে, তাহলে তো সে দেশের কাজই করতে পারবে না। অতএব তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করতে হবে। তাহলে নেক্সট প্রশ্নটা আসছে, তাহলে হোয়াট শ্যাল বি দ্য অল্টারনেটিভ? The alternative will be community of wives. Community of wives for the ruling class. All the worldly facilities, but worldly needs to be fulfilled by a group of or community of wives for the ruling class. তো এই যে সিস্টেমটার মধ্যে দিয়ে যাওয়া গেছে, এখানে কিন্তু শুধুমাত্র যে দেশের জন্য যে সম্পূর্ণ দিয়ে দেওয়াটাই, সেটাই যে একটা মাত্র রিজন ছিল সেটা নয়। আমরা ধরে নিতে পারি যে behind the abolition of family, Plato had another purpose. আমরা ধরে নিতে পারি আরেকটা খুব বড় পারপাস ছিল, এবং সেটাই আমরা আসছি জেন্ডার ইকুয়ালিটি। He was very much shocked by the casualness of human breeding. অর্থাৎ একটা ম্যারেজ সিস্টেম, মানে একটা পার্মানেন্ট ম্যারেজ সিস্টেম, সেই ম্যারেজ সিস্টেমের মধ্যে যদি মানে রুগ্ন বাবা বা মা থাকেন, তাহলে কোনোদিন একটি সুস্থ সবল বাচ্চার জন্ম হতে পারে না। অর্থাৎ একটা ম্যারেজ, একটা সিস্টেম, ম্যারেজটা যদি ক্লোজ সিস্টেম হয়, তাহলে সেই there is no chance, there is no chance of, যদি কোনো কারণে কেউ অসুস্থ থাকেন, তাহলে সেই অসুস্থ পরিবারে সুস্থ বাচ্চার জন্ম হতে পারে না। অর্থাৎ the improvement of race demands a more controlled and more selective type of union. যদি আমার সুস্থ বাচ্চার দরকার হয়, সুস্থ ফিউচারের প্রয়োজন হয়, ফিউচার জেনারেশন যদি সুস্থ থাকতে হয়, অতএব আমার সুস্থ মা বাবারও প্রয়োজন। কাজেই একটা ম্যারেজের মাধ্যমে একটা অসুস্থ সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সেই জন্য Plato seeks to substitute permanent monogamous sexual relationship with a system of regulated breeding for the purpose of securing best possible offspring, মানে best possible children পাওয়ার জন্য, যাতে সুস্থ মা বাবা থাকে, এবং সুস্থ মা বাবা পাওয়ার জন্য একটা সেই রেগুলেটেড ব্রিডিংটা, অর্থাৎ স্টেট কন্ট্রোল করে দেবে।
মাকে বাবাকে সেটা ফিক্স করে দেবে স্টেট। দেয়ার শুড নট বি এনি পার্মানেন্ট ম্যারেজ সিস্টেম। আরেকটা কথা বলা হচ্ছে যেটা জেন্ডার ইকুয়ালিটির মধ্যে আসে, যে প্ল্যাটো ওয়াজ ভেরি মাচ সিম্প্যাথেটিক্যাল to the poor condition of women of those days. In then Greek society, the position of women was very low. Her activities were completely confined within the four walls of the domestic course. So Plato wanted, Plato চেয়েছিলেন সেই মহিলাদের সেই ডোমেস্টিক, স্লাইডগুলো কি যাচ্ছে না? স্লাইডগুলো কি যাচ্ছে না? হ্যাঁ, তো প্ল্যাটো চেয়েছিলেন যে এই তার কমিউনিজম এই থিওরির মাধ্যমে সমস্ত মহিলা জাতির ডোমেস্টিক বন্ধন থেকে তাদের মুক্তি হোক, এবং তিনি বিশ্বাস করতেন the women were as qualified as men to take part equally in the political and military affairs of the state. প্রতিটা পলিটিক্যাল এজ ওয়েল এজ মিলিটারি অ্যাফেয়ার্সেও মহিলারা সমানভাবে দক্ষ, অতএব তাদের যেন স্ট্রিক্টলি যে ডোমেস্টিক অ্যাক্টিভিটিস এর মধ্যে তাদের জীবনটা অতিবাহিত হতো সেইটা থেকে তাদের মুক্তি দেওয়া হোক, এবং তারাও সমানভাবে সেই সামাজিক কাজে তারা বা রাষ্ট্রের কাজে তারাও সমানভাবে যুক্ত হওয়ার যোগ্যতা রাখেন। এই কথাটা প্ল্যাটো 2500 বছর আগে বলছেন। আজকের যুগে দাঁড়িয়েও এখনো অনেক জায়গা আছে এটা স্বীকার করা হয় না, এবং 2500 বছর আগে দাঁড়িয়ে প্ল্যাটো সেই কথা বলছেন, এবং তার জন্য তাকে বলা হচ্ছে ফার্স্ট ফেমিনিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। যাই হোক, তো এই এই যে জেন্ডার ইকুয়ালিটি, এই মানে প্রসঙ্গটা থেকে আমরা মানে এই কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড ওয়াইফসটাকে আমরা টেনে ফিলসফার কিং মানে আরেকটু এগিয়ে এলাম। তারপরে আমরা মানে আরেকটু এগিয়ে আসছি রুল অফ ফিলসফার কিং এ। রুল অফ ফিলসফার কিং অর্থাৎ একটা মানুষ যখন 50 বছর পরে সে রাজত্ব পেল, রাজার সিংহাসনে বসলো শিক্ষা কমপ্লিট করে, তখনও কিন্তু তার সম্পূর্ণ শিক্ষা শেষ হচ্ছে না। তখন সে শিক্ষা আছে এদিকে, এবং একই সঙ্গে তার তার কমিউনিজম অফ তাকে তাই জাগতিক সমস্ত লোভ এবং মোহ, মায়া মোহ লোভ জাগতিক যত বন্ধন সেই তার থেকে মুক্ত হওয়ার ট্রেনিংও তার চলছে। একদিকে যেরকম তার তার শিক্ষা, তার পড়াশোনা চলছে, তার যে পুঁথিগত শিক্ষা প্রথাগত শিক্ষা চলছে, ঠিক তেমনি অন্যদিকে তার জাগতিক লোভ মোহ মায়া মদ মাৎসর্য সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার ট্রেনিংও চলছে। এবং সব শেষ করে যখন 50 বছর পরে সে যখন রাজার সিংহাসনটা পেল, তখন সে কিন্তু শুধু রাজা রইল না, সে হয়ে উঠল একজন দার্শনিক রাজা, যাকে বলা হয় ফিলসফার কিং। একজন ফিলসফার, যে এ সেলফলেস সোল, একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি আর রাজা নামেই রাজা, রাজর্ষি। যিনি রাজা তিনি ঋষি। আমরা জনক রাজার কথা শুনেছি, যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি। সেই রকম সর্বত্যাগী সন্ন্যাসীর মতো রাজা ঠিকই, কিন্তু তিনি জ্ঞানে বুদ্ধিতে মেধায় এবং ত্যাগে তিনি সমস্ত আমিত্বের ঊর্ধ্বে এবং একটা অলমোস্ট একটা ভগবানের পর্যায়ে থাকে, সেলফলেস সোল বলা যেতে পারে। তিনি ফিলসফার কিং, এবং সেই রকম রাজা হলেই একটা আদর্শ রাষ্ট্রের সৃষ্টি হতে পারে। Now the society shall finally be placed under the rule of philosopher king, the wise man, the wisest man বলা যেতে পারে, wise man who have the vision of truth and shall be devoid of all sorts of worldly belongings and emotional attachment. সমস্ত ওই যে বললাম মোহ মায়া থেকে তিনি মুক্ত থাকবেন। যাই হোক, এখানে আরেকটা টুইস্ট আছে। Having the philosophers both mentally and worldly purified, Plato maintains that statesmen are not to be guided by law. কারণ তারা তো সর্বত্যাগী হয়ে গেছেন, তারা তো ফিলসফার কিং, তারা তো দার্শনিক
দার্শনিক রাজানন, তারা তখন একটা দার্শনিক হয়ে গেছেন। সেই মানুষের তো আর ল বা যে জাগতিক লিগ্যাল কোড এগুলোর ঊর্ধ্বে তিনি, ফলে তাদের জন্য আর ল এর প্রয়োজন নেই। কিন্তু এটা পরবর্তীকালে একটা বিরাট সমালোচনার স্কোপ এনে দিয়েছিল, এবং সেটা ইট ওয়াজ এ কেস অফ অ্যান আনকোয়ালিফাইড অ্যাবসলিউটিজম অফ ফিলসফার কিং। সাংঘাতিকভাবে সেটা সমালোচনার শিকার হয়েছিল। এবং যাই হোক, অল মানে সেটা সেটা প্ল্যাটো যেটা বলতে দিয়েছেন যে অল ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টস ইমোশনস মাস্ট বি স্যাক্রিফাইসড এট দ্য অল্টার অফ দ্য আইডিয়াল স্টেট। সমস্ত কিছু, যত ধরনের ইন্ডিভিজুয়াল স্বার্থ এবং সত্তা সম্পূর্ণভাবে রাষ্ট্রের চরণে সমর্পিত করতে হবে। আমরা ভেবে নিতে পারি আমাদের যেমন ক্ষুদিরাম, যে যে আমাদের যে বিপ্লবী যারা স্বাধীনতা সংগ্রামের যে বিপ্লবীরা যারা দেশের জন্য, দেশমাতৃকার জন্য নিজেদের প্রাণ বলিদান দিতে কোনো ধরনের কোনো বন্ধন তাদেরকে, কোনো ধরনের বন্ধন তাদের আটকাতে পারে নাই, যারা হাসতে হাসতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দেশমাতৃকার জন্য। সমস্ত ধরনের আত্মচিন্তা বা যে স্বার্থ, সমস্ত কিছু দেশের জন্য, দেশের পায়ে অঞ্জলি দেওয়া, এই যে এই ধরনের সেলফ স্যাক্রিফাইস, এটা শুধুমাত্র আদর্শ ক্ষেত্রেই সম্ভব। যাই হোক, যদি আমি এটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আনি, তখন সেখানে প্রচন্ড সমালোচনার বিষয় হয়ে উঠতে পারে, কারণ সেইখানে স্টেট হয়ে উঠছে একটা টোটালিটারিয়ান স্টেট। এবং এইটাই হচ্ছে এই টোটালিটারিয়ান স্টেট বলা যেতে পারে, যেখানে সবাই সবার ইন্ডিভিজুয়াল স্বার্থকে বিসর্জন দিচ্ছে স্টেটকে সিগনিফাই করার জন্য, স্টেটকে আরো গ্লোরিফাই করার জন্য, এবং সেখানেই জন্ম নিচ্ছে একটা fascism বা fascist philosophy. And thus Plato was considered as the first fascist philosopher of the world, to glorify the state as an absolute powerful authority. ঠিক আছে? So the case of first fascist philosophy as given by Plato. যদিও প্ল্যাটো বুঝতে পারছেন যে প্রচন্ড সমালোচনার ব্যাপারটা এসেই যাচ্ছে, তো যেটা যতই প্ল্যাটো সর্বত্যাগী সন্ন্যাসীর কথা বলুন না কেন, যতই প্ল্যাটো সর্বত্যাগী সন্ন্যাসীর কথা বলুন, কিন্তু একটা স্টেজে এসে তিনি নিজেও বুঝতে পারছেন যে যখন তিনি বলছেন যে ল এর ঊর্ধ্বে, এই ফিলসফার কিংরা ল এর ঊর্ধ্বে, তিনি কিন্তু তখন হি ইনভাইটস দ্য কেস অফ অ্যাবসলিউটিজম, হি ইনভাইটস দ্য কেস অফ অ্যাবসলিউটিজম। এবং এই জায়গাটা তিনি বারবার সমালোচনার শিকার হয়েছেন, এবং সেটা তিনি বুঝে কয়েকটা কোড অফ কন্ডাক্টের কথা বলেছেন। কি কি? নাম্বার 1, the ruler must avoid the points of extreme richness and extreme poverty. তাকে দুটোই করতে হবে, তার একেবারে সাংঘাতিক রিচনেস এবং সাংঘাতিক গরিব, মানে সাংঘাতিক ধনী এবং সাংঘাতিক গরিবী দুটোই অ্যাভয়েড করতে হবে, মাঝামাঝি জায়গায় রাখতে হবে দেশকে বা দেশের মানুষকে। The ruler must keep a strict eye in maintaining the optimum size of population. তার অপটিমাম সাইজ অফ পপুলেশনটা মোটামুটি 5 থেকে 6,000-এর মধ্যে থাকতে হবে। The ruler must maintain the principle of justice. Justice থাকতে হবে। The ruler must be careful in watching that no radical innovation is made in the scheme of education. No radical innovation is made in the scheme of state controlled education. অর্থাৎ যদি আমার এই ভবিষ্যতেও আদর্শ জনগণ পেতে হয় এবং আদর্শ রাষ্ট্র পেতে হয়, তাহলে কিন্তু আমার স্টেট কন্ট্রোল এডুকেশনটা থাকতেই হবে। অর্থাৎ স্টেট কন্ট্রোল এডুকেশন না থাকলে, উল্টোপাল্টা বইপত্র পড়লে, উল্টোপাল্টা লিটারেচার পড়লে, তখন কিন্তু মাইন্ডটা
ডিরেইলড হয়ে যেতে পারে। অতএব তাকে ওই রাস্তায় আনতে গেলে তাকে ওইভাবেই ওই স্টেট কন্ট্রোলড এডুকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। These four specific regulations signify how Plato intends to make every citizen, including his ruler, a useful and just member of the ideal state. এটা থেকে বোঝা যায় যে প্ল্যাটো শুধুমাত্র যে মানে তাদের রুলারকে যে যদিও তিনি লয়ের ঊর্ধ্বে রেখেছিলেন, তাও তিনি মনে করেছেন যে লয়ের ঊর্ধ্বে থাকলেও তারা যেন একটা সোসাইটির একটা জাস্ট মেম্বার হয়ে থাকেন। জাস্ট মানে কি, আমি বলছি যে ন্যায়সঙ্গত মেম্বার হয়ে থাকেন, অর্থাৎ অন্যায় আচরণ যেন তাদের কাছে না আসে, সেই জন্য তাদেরও কিছু কোড অফ কন্ডাক্ট মেনটেন করে চলতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। এরপরই আসছে আমরা ক্রিটিক্যাল ইভালুয়েশন, অর্থাৎ একটা আইডিয়াল স্টেট হওয়ার জন্য আমার এতগুলো জিনিস লাগবেই। আমার আইডিয়াল আদর্শ রাষ্ট্র হওয়ার জন্য আমাদের জাস্টিস লাগবে, জাস্টিস হওয়ার জন্য আমাদের এডুকেশন লাগবে, কমিউনিজম লাগবে, এবং তারপরে অটোমেটিকলি যদি সেই রকমের এডুকেশন অ্যান্ড কমিউনিজম যদি মেনটেন হয়, অটোমেটিকই তাহলে দার্শনিক রাজারা আসবেন। তো কিভাবে আমরা পুরো থিওরিগুলোকে মানে সমালোচনা করা হচ্ছে ক্রিটিক্যাল ইভালুয়েশন যেতে যায়। প্রথমে বলা হচ্ছে যে ইট ইজ এ মডেল থিওরি, নো লিগ্যাল স্যাংশন বিহাইন্ড ইট। কোনো থিওরির পেছনে কোনো লিগ্যাল স্যাংশন নেই, সম্পূর্ণটাই মডেল, সম্পূর্ণটাই নীতি কথা। নেক্সট, পুরোটাই ইউটোপিয়ান, নো রিয়েলিস্টিক টাচ। অর্থাৎ প্ল্যাটোর যে সব থেকে বিখ্যাত শিষ্য অ্যারিস্টটল, তিনি এই সব থেকে বড় সমালোচনাটা প্ল্যাটোর এগেনস্ট এনেছিলেন, যে পুরো প্ল্যাটনিক থিঙ্কিংটাই কাল্পনিক, ইউটোপিয়ান মানে কাল্পনিক, এবং সেটার মধ্যে কোনো রিয়েলিস্টিক টাচ নেই। কিন্তু এখানেও একটা প্রসঙ্গ রয়ে যায়, যদিও এইটা তাকে সমালোচনা করা হচ্ছে, কিন্তু পাল্টা সমালোচনা আছে। পাল্টা সমালোচনা হচ্ছে এই, একটা মানুষ যদি তার চারদিক সম্পর্কে সচেতন না থাকে, তাহলে সে কিভাবে এই কন্ডিশনকে কমব্যাট করার জন্য থিওরি দিতে পারে? সে এই সিচুয়েশনে সচেতন আছে বলেই না সেই সিচুয়েশন থেকে বেরোনোর রাস্তা খুঁজছে। কাজেই তাকে আমরা কিভাবে ইউটোপিয়ান কাল্পনিক বলতে পারি? এটা পাল্টা যুক্তি হতেই পারে। নেক্সট, ইট গোজ এগেনস্ট ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড প্রমোটস ফ্যাসিজম। এটা তো আমরা আগেই বলেছি যে স্টেটকে গ্লোরিফাই করা হচ্ছে সমস্ত ইন্ডিভিজুয়াল সত্তা বিসর্জন দিয়ে। Then Plato compels every individuals to be identified on 1/3 of his total self. অর্থাৎ ওর মধ্যে যদি রিজন, স্পিরিট, অ্যাপিটাইট তিনটাই থাকে, তো তিনটার মধ্যে থেকে বলা হচ্ছে যার মধ্যে যেটা বেশি করেসপন্ডিং টু দ্য dominant element of the human soul, a person is identified as a man of reason or man of spirit or man of appetite. কিন্তু এখানেও একটা কথা আছে, একজন রাজাকে আমরা যদি 7 দিন না খাইয়ে দরজা বন্ধ করে রেখে দিই, তারপরে যেদিন সে খাবার দেব, সেদিন সে কি সেই ত্যাগী মানসিকতায় খেতে পারবে? নাকি তখন সে যে খাওয়াটা সেটা তামসিক খাওয়া হবে, সেটা সে রাক্ষসের মতো খাওয়া হবে, তাই না? তো সেইটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা ওই মুহূর্তে তার মধ্যে রিজন থেকে অ্যাপিটাইটটা বেশি থাকবে, সেই অ্যাপিটাইটটা তাকে বেশি চালিত করবে রিজন থেকে। এখানে প্রচন্ড খিদের মধ্যে আজকে যে 7 দিন তাকে খেতে না দেওয়া হয়, তারপরে যখন সে খাবার পাবে, তখন সে রিজনের চেয়ে বেশি তার অ্যাপিটাইট দিয়ে মানে চালিত হবে বেশি। ঠিক সেই রকম একজন প্রডিউসার হতে পারে, তিনি হয়তো তাকে আইডেন্টিফাই করা হচ্ছে ম্যান অফ অ্যাপিটাইট বলে, কিন্তু তার বাড়িতে বিভিন্ন ডিসিশন তিনি নিজেই নিয়ে থাকেন, এবং সেটা তিনি জুডিশিয়াসলি নিয়ে থাকেন, তিনি চিন্তা ভাবনা করেই নিয়ে থাকেন। অতএব তার বাড়ির ডিসিশন যখন তিনি নিচ্ছেন, তখন তিনি রিজনিং অ্যাপ্লাই করেই নিচ্ছেন। কাজেই তাকে এটা কোনোভাবেই বলা যায় না যে তিনি অনলি ম্যান অফ অ্যাপিটাইট। অর্থাৎ বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলিমেন্টটা মানুষের মধ্যে বেশি হয়, কম হয়। কাজেই তাকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টে ব্র্যান্ড করাটা তার জন্য অনুচিত হয়ে যাবে। নেক্সট যাচ্ছি আমরা
Plato pleads for functional specialization but forgets the monotonous effects of the same. ফাংশনাল স্পেশালাইজেশন ঠিক আছে, কিন্তু একই কাজ করতে 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 যখন মানুষ মনোটোনাস হয়ে যায়, বোর্ডম এসে যায়, ন্যাচারালি তখন মানুষের মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করে। তখন সে আর প্রথমে যে এনার্জি নিয়ে শুরু করেছিল, আস্তে আস্তে একই কাজ করতে করতে বোর, মানুষ ভ্যারাইটি চায়, মানুষ বৈচিত্র্য চায়, তখন বোর্ডম এসে গেলে সেই এনার্জিটা আর থাকে না, তখনই আন্ডার প্রোডাকশন শুরু হয়ে যায়। তারপরে বলা হচ্ছে যে তার লাইফ লং এডুকেশন উইল প্রডিউস অ্যান আইডিয়াল ফিলসফার নট এ স্ট্রং স্টেটসম্যান। এত লম্বা এডুকেশন সিস্টেম, সেটা আইডিয়াল ফিলসফার প্রডিউস করবে ঠিকই, কিন্তু স্ট্রং স্টেটসম্যান এবং যে খুব একটা শক্তিশালী রাষ্ট্রনায়ক হয়তো সৃষ্টি করতে পারবে না। His advocacy for state censorship of art and literature is totalitarian and anti-democratic. Definitely সেটা গণতন্ত্রের বিরুদ্ধে, এবং যে কারণে যে স্টেট কন্ট্রোল এডুকেশনটাকে বলা হচ্ছে যে শুধুমাত্র সেটা একটা ওই স্টেটকে গ্লোরিফাই করার জন্য, এই স্টেটকে মর্যাদা দেওয়ার জন্য, তার বাইরে আর কোনো কিছু তার পড়ার স্বাধীনতা নেই কোনো ধরনের, অর্থাৎ সমস্ত ধরনের স্বাধীনতার বিরুদ্ধে এই থিঙ্কিংটা। তারপরে হিজ স্কিম অফ লাইফ লং এডুকেশন ডেস্ট্রয়েজ ইউথফুল জিল অ্যান্ড ইনিশিয়েটিভস। মানুষ কাজ করে কখন? কম বয়স থাকতেই তো। যখন মানুষের বয়স হয়ে যায়, যখন এক্সপিরিয়েন্স বাড়ে, তখন মানুষের এক্সপিরিয়েন্সও বাড়ে, কিন্তু কার্যক্ষমতা বা শারীরিক ক্ষমতা অনেকটাই কমে যায়। 50 বছর বয়সের পরে মানুষের সেই এনার্জি বা যে ইনিশিয়েটিভ যেটা তার 20 বছর বয়সে থাকার কথা, সেই শক্তিটার থাকে না। যে তরুণ, যে তারুণ্যে ভরপুর যে শক্তিটা যেটা থাকে, যে তরুণের অভিযান বা সুভাষচন্দ্র লিখেছিলেন যে তরুণদের জন্য আহ্বান দিয়েছিলেন যে তরুণরা চাইলে সারা পৃথিবী ওলট পালট করে নিতে পারে, সেই এনার্জি, সেই শক্তি 50 বছর বয়সের পরে আর থাকার কথা নয়। কাজেই সেই হিসেবে প্লেটোর থিওরি অফ এডুকেশনকে সমালোচনা করা হচ্ছে। নেক্সট, হিজ স্কিম অফ এডুকেশন ইজ communism is half communism and it applies only to the guardian class. Thus he divides the society into two parts which would invite dissension, not unity. তিনি সবার জন্য অ্যাপ্লাই করছেন না, কিছুর জন্য করছেন, কিছুর জন্য করছেন না, এইভাবে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, এবং তার ফলে ডিসেনশন তো মানে তার ফলে ইউনিটি আসবে না, বরঞ্চ বিভেদ আসবে। Next, the renunciation of property by the guardian class would lead to indifference, lack of interest, inefficiency and underproduction. আরে কাজ করব, যদি কাজের জন্য কোনো না পাই, কাজের যদি আমরা রেমিউনারেশন না পাই, বা কাজের জন্য যদি আমরা মোটিভেশন না পাই, যে স্যালারি বলি, পার্কস বলি, প্রমোশন বলি, সেগুলো তো আমাদের উৎসাহ দেওয়ার জন্য, সেই উৎসাহগুলো যদি না পাই, তাহলে কাজ করব কেন? কাজ করলেও যা, না করলেও যদি তাই হয়, তাহলে তো একটা সময় আর কাজ করার সেই ইচ্ছেটাই মরে যাবে। যে আনন্দ নিয়ে কাজ করবো, যে একটা কিছু যদি আমরা তার পুরস্কার না পাই, তাহলে আমরা মোটিভেটেড হব না কাজ করতে। ন্যাচারালি সেটা আমাদের আন্ডার প্রোডাকশন হতে বাধ্য হবে। মানে টোটাল ব্যাপারটা পুরো যে কাজের পেছনে পুরস্কার নেই, যে কাজের পেছনে সম্মান নেই, সম্মান বলা যায় না, যে কাজের পেছনে তার স্বীকৃতি নেই, বা যদি তার আর্নিং হচ্ছে না, তখন ন্যাচারালি সে কাজের প্রতি সে তার অনীহা আসতে বাধ্য, এবং আলটিমেটলি ইন্টারেস্টও চলে যাবে, ইনএফিসিয়েন্সি আসবে, এবং ডেফিনেটলি আন্ডার প্রোডাকশন হবে। এবং একটা আইডিয়াল স্টেটে যদি আন্ডার প্রোডাকশন হয়, তাহলে আইডিয়াল স্টেট আর আইডিয়াল স্টেট থাকবে না। তারপরে হিজ কমিউনিজম অফ ফ্যামিলি গোজ এগেইনস্ট হিউম্যান সাইকোলজি and destroys the time honored institution of marriage and family. যদি একটা সমাজে ম্যারেজ এন্ড ফ্যামিলি উঠে যায়, তাহলে কি পরিমাণ কনফিউশন এবং কি পরিমাণ আনহোলি কন্ডিশনের সৃষ্টি হবে, সেটা অনুমান করা যেতে পারে। যেটা সব থেকে বেশি সমালোচিত, সেটা হচ্ছে গিয়ে his communism of wives would bound to create confusion in social life and would create state sanctioned red light areas, which is very much indignifiable for the women community.
নেক্সট, দ্য চিলড্রেন কমন টু অল আর বাউন্ড টু বি নেগলেক্টেড। স্বাভাবিক, মা যেভাবে যত্ন নেবেন বাচ্চাদের সেটা তো বাইরের লোক নিতে পারবে না, ফলে বাচ্চারা বাধ্যতামূলকভাবে তাদের যত্ন সেইভাবে হবে না। নেক্সট, প্ল্যাটোর এই থিওরিগুলো প্র্যাকটিক্যাল নয় কোনোভাবেই, কারণ ইট ইজ নট পসিবল অন দ্য পার্ট অফ এ পার্সন টু ফুললি আইডেন্টিফাই হিমসেলফ অর হারসেলফ with the state as desired by the architect of ideal state. আইডিয়াল স্টেটে আইডিয়াল মানুষ, আদর্শ মানুষ হওয়া কি আদৌ সম্ভব? এটা তো আদৌ সম্ভব নয়, এটা নেক্সট টু ইম্পসিবল। মানুষ তো ভগবান নয়, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এখানে তিনি যেটা বলছেন কারোর কোনো রকমের কোনো ভুল ত্রুটি থাকতে পারবে না, কোনো সিস্টেমে কোনো ভুল ত্রুটি থাকতে পারবে না, সেটা তো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি সেটা সম্ভব নয়। ইন রিয়েলিটি Plato's philosopher king will either be a monk or an armchair recluse incapable of managing public administration. সত্যি কথা বলতে কি বাস্তবে প্ল্যাটোর যে ফিলসফার দার্শনিক যিনি, তিনি এই বয়সে এসে একজন হারমিট হয়ে যাবেন, একজন মঙ্ক হয়ে যাবেন, একজন সাধু হয়ে যাবেন, যিনি জাগতিক ব্যাপারে সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন, এবং তিনি হয়তো তিনি মানে অনেক উঁচু চিন্তা করছেন বসে, কিন্তু যে জাগতিক কাজগুলো করার জন্য বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর মতো তার আর ইন্টারেস্টই নেই, এই জাগতিক ব্যাপারে তিনি সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন। তার এখন শুধুমাত্র মানে তার থেকে উপরের যে চিন্তা সেটাতে, জাগতিক ব্যাপারে আর তার কোনো ইন্টারেস্ট নেই, ফলে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেটা ডেফিনেটলি বাউন্ড টু সাফার। নেক্সট, দ্য কিংস need not be philosophers, he must have practical knowledge. ন্যাচারালি কিংদের হওয়ার দরকার নেই, ফিলসফার হওয়ার দরকার নেই, তাদের প্র্যাকটিক্যাল নলেজ, দেশ কিভাবে সামলাবো, দেশ কিভাবে চালাবো, মানে যদি হঠাৎ কোনো ঝামেলা হয় কিভাবে জিনিসটা মিট আপ করবো, বিরোধ কিভাবে মেটাবো, বিভেদ কিভাবে আটকাবো, হ্যাঁ, বহিঃশত্রু আক্রমণ আটকাবো কি করে, এই জিনিসগুলো ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনা এগুলো সব সময় মানে থাকতে লাগবে, এগুলো জাগতিক চিন্তার মাধ্যমেই পড়ে। একজন যদি দার্শনিক তত্ত্বে নিমগ্ন হয়ে থাকেন, তিনি এই দিন দুনিয়ার খবরগুলো মানে কেসগুলো তিনি সামলাতে পারবেন না। নেক্সট, despite Plato provides for a number of code of conducts for his philosopher kings, still the ruler will be an autocrat, and that is why Karl Popper calls Plato an enemy of the open society. এত কিছু বোঝার পরেও তিনি যখন মানে যদিও তিনি বলছেন, প্ল্যাটো বলছেন যে ইয়েদের দার্শনিকদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকবে, তারা লয়ের ঊর্ধ্বে, কিন্তু তাদের জন্য কিছু কোড অফ কন্ডাক্ট থাকবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আলটিমেটলি রুলার যদি এত পাওয়ার যদি থাকে, যদি লর মধ্যে তাকে কোনোভাবে বাধা না যেতে পারে, তাহলে তিনি আজকে না হোক কালকে অটোক্রেট হবেনই, কারণ একটা কথাই আছে, পাওয়ার করাপ্টস ম্যান, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এবং সেই জন্যই কার্ল পপারও তাকে বলেছেন অ্যান এনিমি অফ দ্য ওপেন সোসাইটি। সো দিস ইজ মাই topic, this is the thing, so I rest here for your question. যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো কিছু জানার থাকে, you can ask me. Now I keep the matter for your comments and interaction. থ্যাংক ইউ ম্যাম। আমি জানি না মানে আমি কতটুকু বোঝাতে পেরেছি, এটা তোমরা বলতে পারবে, যারা আছো তোমরাই ভালো বলতে পারবে। খুব সুন্দর, আজকের আলোচনাটি খুব সুন্দরই হয়েছে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের কিছু প্রশ্ন এসেছে, আমি সেই প্রশ্নগুলো এখানে দিচ্ছি। হ্যাঁ, প্রশান্ত অধিকারী প্রশ্ন করেছে, বর্তমান সমাজ ব্যবস্থার সুশাসন এর সঙ্গে প্লেটোর ন্যায় বিচার একটি তুলনামূলক আলোচনা করে দিলে ভালো হয়। সেটা তো একটা আলাদা মানে সেশনের দরকার, একটা দুটো কথায় তো সেটা মানে সম্ভব নয়। তবে প্ল্যাটোর জাস্টিসটা আজকের যুগে খুব একটা মানে ইয়ে হয় না, মানে সেটা খুব একটা আজকের যুগে প্রযোজ্য নয়।
আজকের যুগে প্ল্যাটোর জাস্টিস ন্যায় বিচার যেটা আজকের যুগে মডার্ন যুগে সেটা খুব একটা প্রযোজ্য নয়, কারণ আমি ওই যে বললাম যে একটা মানুষকে যখন তার 3 ভাগের 1 ভাগের মধ্যে উপরে তাকে ব্র্যান্ড করা হচ্ছে, তখন সে তার ফুলেস্ট এক্সটেন্ট পাচ্ছে না। তো সেই জায়গাটা থেকে মানে দেখতে গেলে যে প্ল্যাটোর ন্যায় বিচারটা আজকের জন্য চলবেই না। কাজে গুড গভর্নেন্সের সঙ্গে, আজকের দিনের গুড গভর্নেন্সের সঙ্গে প্ল্যাটোর জাস্টিসটা ঠিক যায় না। যদি যায় তাহলে প্ল্যাটোর এডুকেশনটা যেতে পারে। এডুকেশনের অনেক কিছু আছে যেটা আমরা ইয়েতে পাই, আজকের যুগে সেটা পাই, যেমন ইউনিভার্সাল এডুকেশন, তারপরে জেন্ডার ইকুয়ালিটি, এগুলো অনেক বেশি প্রযোজ্য হয়। আর যেখানে যেখানে আজকের সঙ্গে মিল, সেসব জায়গা আমি মোটামুটি বলেও দিয়েছি। এবং ভারতীয় সভ্যতা, সমাজ ব্যবস্থা এবং মানে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে মিল কোথায়, সেগুলো আমি মোটামুটি আলোচনা করে দিয়েছি। নেক্সট। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমার একটা প্রশ্ন আছে যে বর্তমান সময়ে ম্যাম প্লেটো কতখানি গুরুত্বপূর্ণ, বর্তমান বা সময়ে প্লেটোর প্লেটোর যে আইডিয়াল স্টেট আছে সেটা কতখানি গুরুত্ব? আমি একটু হ্যাঁ, আগেই বলেছি প্ল্যাটোকে বলা হচ্ছে ফার্স্ট ফ্যাসিস্ট। এখন ফ্যাসিজমকে কি আমরা আজকে যুগে অ্যাকসেপ্ট করি? তুমি বলো, হ্যাঁ, না, ফ্যাসিজমকে যদি অবশ্যই আমরা অবশ্যই না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে প্ল্যাটোর ইয়েটা কমে যাচ্ছে। কিন্তু প্ল্যাটোর কিছু কিছু জিনিস আছে যে কারণে আমরা বললাম যে প্ল্যাটোর এডুকেশনটা এটা ভীষণভাবে আজকের যুগেও কার্যকরী। প্ল্যাটোর এডুকেশনটা আজকের সমাজ ব্যবস্থাতেও একটু আলো দেখাচ্ছে। প্ল্যাটোর কমিউনিজমের কিছু পার্ট আমরা তার উপযোগিতা বুঝতে পারছি, অর্থম অনর্থম এটাও আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের কাছে তো অপশন নেই। আজকে আমাদের কাছে তো অপশন নেই। আমরা যদি আজকের সমাজ ব্যবস্থায় আমরা যদি এরকম পলিটিক্যাল পাওয়ার আর ইকোনমিক পাওয়ারকে আলাদা করে দিই, তাহলে কি হবে? এটা কি সম্ভব? না, না, অবশ্যই না। সেটা অবশ্যই নয়। আর যেহেতু ডেমোক্রেসির যুগ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অ্যান্টি ডেমোক্রেটিক বা টোটালিটারিয়ান থিঙ্কিংটা করতে পারছি না। তবে প্ল্যাটোর প্রয়োজনীয়তাটা, মানে প্ল্যাটোর ইয়েটা আজকের যুগে তার যেটা কি বলবো, তার কতটুকু প্রযোজ্য, এটা একটা আসতে পারে তার এই যে জেন্ডার ইকুয়ালিটি, women education, বা women must be free from domestic course only, এই কথাগুলো, women empowerment, এইগুলো যদি ধরি, অবশ্যই প্লেটো আজকের যুগেও সমান ইম্পর্টেন্ট। একদম। ম্যাম, আরেকটি প্রশ্ন যে প্লেটোর মতো অ্যারিস্টটলও তো ভেবেছিল আইডিয়াল স্টেট মানে সম্পর্কে, কিন্তু ওদের দুজনের এরিয়াটা আলাদা আলাদা কেন আর কি, মানে এটা না, বলতে চাইছি। অ্যারিস্টটল অনেকটাই বাস্তববাদী। অ্যারিস্টটলের যে স্টেটটা, তিনি কখনোই সেটাকে আইডিয়ালিস্ট স্টেট বলেননি, তিনি বেস্ট হ্যাঁ, স্টেট হ্যাঁ। বলেছেন। অ্যারিস্টটল এটাকে হুম, বেস্ট হুম, হুম, স্টেট একদম একদম। বলেছেন, যেটা বেস্ট পসিবল স্টেট। কারণ এক্সিস্টিং যে কোয়ালিটিকে তো তুমি চেঞ্জ করতে পারবে না। এক্সিস্টিং যে যে হ্যাঁ, রিসোর্স আছে বা যা আছে তাকে তুমি চেঞ্জ করতে পারবে না। একে দিয়ে তুমি বেস্ট পসিবল আউটপুট কিভাবে বের করবে সেটা চেষ্টা করতে হবে। কাজে সেটা কখনো আইডিয়াল হবে না। ওই জায়গাটাতেই অ্যারিস্টটল আর প্ল্যাটোর ডিফারেন্স। অ্যারিস্টটল সেই জন্যই বলা হয় একদম ইজ এ একদম। রিয়েলিস্ট থিঙ্কার, কারণ তিনি বলছেন যে আমি যা সোসাইটি আমি পাচ্ছি, তাকে তো আমি এক্সিস্টিং সোসাইটিকে তো বদলাতে পারবো না, কিন্তু যেটুকু আছে সেটুকুর থেকে আমি যাতে বেস্ট পসিবল আউটপুট আনতে পারি সেটার চেষ্টা করতে পারি। সেই জন্যই তিনি রিয়েলিস্ট, আর প্ল্যাটোকে বলা হয় ইউটোপিয়ান বা আইডিয়ালিস্ট থিঙ্কার। ম্যাম, একটা শেষ প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা করেছে ধনঞ্জয় সাহা। হুম। প্লেটোর কমিউনিজম আর মার্ক্সের কমিউনিজমের পার্থক্যটা যদি একটু নিরূপণ মানে হ্যাঁ, করতেন আর হ্যাঁ, কি। এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এসছে। প্ল্যাটোর কমিউনিজমটা হচ্ছে গিয়ে আমরা দুটো,
মানে দুটো ভাগ, একটা হচ্ছে গিয়ে কমিউনিজম অফ প্রপার্টি আর একটা হচ্ছে কমিউনিজম অফ ওয়াইভস, ঠিক আছে? তো আর মার্কস কি বলছেন? মার্কসের কমিউনিজমটা, সেটা মানে সত্যি কথা বলতে মার্কসের কমিউনিজম এটা একটা আলাদা পুরো টপিক, হয়তো 2 ঘন্টার একটা টপিক হতে পারে। মার্কসের কমিউনিজম এটা শুরুই হচ্ছে ক্লাসলেস সোসাইটি থেকে। ক্লাসলেস সোসাইটি, কমিউনিজম হচ্ছে গিয়ে একটা কমিউন যেখানে কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে? কিন্তু প্লেটো তো প্রথমেই বলছেন 3টে ক্লাস থাকবে, তাই না? প্লেটো তো 3টে ক্লাস থাকবে বলেই দিচ্ছেন। কি কি বলছেন এখানে? রুলার্স থাকবে, সোলজার্স থাকবে, প্রডিউসার্স থাকবে। কিন্তু মার্কস বলছেন যে কমিউনিজম এমন একটা সোসাইটি যেখানে কোনো মানে ক্লাস থাকবে না এবং ন্যাচারালি কোনো এক্সপ্লয়টেশন থাকবে না। ক্লাস মানে মানে সোসাইটি যে মুহূর্ত থেকে ক্লাস ক্লাসে ভাগ হয়ে গেল সেই মুহূর্তে থেকেই কিন্তু এক্সপ্লয়টেশন শুরু হয়ে যাচ্ছে। হ্যাভস এন্ড হ্যাভ নটস এর মধ্যে যে টানাপোড়েনটা শুরু হয়ে যাচ্ছে তখন থেকেই, যখন থেকে সমাজে ক্লাস সিস্টেমটা এসছে। এবং এই এটা বন্ধ হবে, এই এক্সপ্লয়টেশনটা যখন বন্ধ হবে, তখনই বন্ধ হবে যখন আবার কমিউনিজম আসবে। তখন কিন্তু এই এক্সপ্লয়টেশনটাও বন্ধ হয়ে যাবে, তখন সবাই সমান, প্রত্যেকের যে রিসোর্স এটা তখন, কারণ স্টেট উইল কন্ট্রোল দ্য টোটাল মিনস অফ প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন। তখন কিন্তু কারোর ইন্ডিভিজুয়ালি কোনো ইয়ে থাকবে না, ইন্ডিভিজুয়ালি কোনো ওনারশিপ থাকবে না। স্টেট ওনার বা কমিউন ওনারশিপ, কমিউনিস্টিক মানে কমিউন ওনারশিপ, কমন ওনারশিপ থাকবে। আরেকটা ব্যাপার হলো, অনেকে ভুল করে মার্কসের কমিউনিজম আর সোশ্যালিজমের মধ্যে তফাৎটা কি। সোশ্যালিজম ইজ হ্যাভিং এ স্টেট স্ট্রাকচার, সোশ্যালিজমের মধ্যে একটা স্টেট স্ট্রাকচার আছে, কমিউনিজমের মধ্যে কোনো স্টেট স্ট্রাকচার নেই, কমপ্লিটলি ক্লাসলেস সোসাইটি। কিন্তু আমাদের প্ল্যাটো প্ল্যাটো কিন্তু একটা স্টেট বলছেন, আইডিয়াল স্টেট, এবং সেখানে তিনটে তিনটে ইয়েও আছে, 3টে ক্লাস রয়েছে। কাজেই এখানেই সব থেকে বেশি মানে সব থেকে বড় ডিফারেন্সটা ক্লিয়ার। আচ্ছা, উনি আরেকটি লিখেছেন যে ক্রিটিক ইউ অফ গোথা প্রোগ্রামে ইচ অ্যাকর্ডিং হিজ অ্যাবিলিটি, ইচ অ্যাকর্ডিং টু হিজ টু হিজ নিডস, নিডস। হ্যাঁ, each according to his ability, from each according to his ability to each according to his needs। ঠিকই আছে, মার্কস এটা লিখছেন। প্রথমে কমিউনিজমে সেটাই আছে। প্রথমে শুরুটা হচ্ছে মানে সোশ্যালিজমে ছিল এটাই, ফ্রম মানে ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি থেকে সে যা তার তার এবিলিটি অনুযায়ী সে যতটুকু কন্ট্রিবিউট করবে ততটুকু পাবে। আর কমিউনিজমে আসছে গিয়ে যে যতটুকু তার প্রয়োজন ততটুকুই সে পাবে, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি। ওটা ছিল সোশ্যালিজমে, যে তার ক্ষমতা অনুযায়ী সে পাবে। আর কমিউনিজমে হবে যে তার প্রয়োজন অনুযায়ী সে পাবে। কিন্তু এটা তো ইয়ের মধ্যে নেই, এটা তো প্ল্যাটোর মধ্যে নেই। প্ল্যাটোর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণটাই স্টেট ইয়ে করবে, স্টেট যার যা কিছু প্রয়োজন, গার্জিয়ান ক্লাসের যা কিছু প্রয়োজন সেটা স্টেট মেনটেন করবে। কিন্তু প্রডিউসারের বেলায় তো তা নয়, প্রডিউসার তো সে নিজে আর্ন করবে, খাবে। এখানে স্টেটের কোনো ভূমিকাই নেই, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। হ্যাঁ, একদম। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আজকের আলোচনাটি সত্যি খুব সুন্দর হয়েছে, এবং যেভাবে স্লাইডস এর মাধ্যমে আজকের পুরো আলোচনাটি ম্যাম করেছেন, আশা করছি সকল স্টুডেন্টদের খুবই ভালো লাগবে আজকের আলোচনাটি। তো আজকে ম্যামকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য